হ্যালো বন্ধুরা, আমি মাফি। প্রতিদিন নতুন নতুন রহস্যময় মাফিয়া, হ্যাকার আর অবহেলার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই অফিসার, আমাকে ছেড়ে দে বলছি। কি বললি? তোকে ছেড়ে দেবো তাই না? তোকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছি। বলেই অফিসার সিয়াম যখনই লোকটাকে মারতে যাবে ঠিক তখনই তার মাথার পিছনে কেউ একজন আঘাত করে। সিয়াম মাটিতে লুটিয়ে পড়ে। ওদিকে একটু পর, বল তোর বসের নাম কি? যদি না বলিস তাহলে তোর লাশ টুকরো টুকরো করে আমি কুকুরকে দিয়ে খাওয়াবো। বিশ্বাস করেন ম্যাডাম, আমি এই ব্যাপারে কোনো কিছুই জানি না। যদি জানতাম তাহলে এতক্ষণে বলে দিতাম। প্লিজ আমাকে আর মারবেন না। ম্যাম, আমার মনে হয় না এই লোকটা এইভাবে কথা বলে। ওকে স্পেশাল থেরাপি দিতে হবে। ওয়েট, আমি রেডি করছি। বলতে বলতেই একটি মেয়ে দৌড়ে গেল ভিতরে। আসার সময় হাতে এক করে দুইটা উত্তপ্ত গরম রড নিয়ে আসলো। এনেই লোকটার পিঠে লাগিয়ে দিল। লোকটি চিৎকার করে উঠল। তখন সামনে চেয়ারে বসে থাকা মেয়েটি বলে উঠল, এখনো তো শুরুই হলো না, এর মধ্যে এরকম চিৎকার হলে যখন আসল থেরাপি শুরু হবে তখন কি অবস্থা হবে তোর বুঝতে পারছিস? তাই সময় থাকতে সত্যি কথা বলে দে। লোকটা তখন ভয় পেয়ে গেল। বুঝতে পারলো এই মেয়েগুলোর হাত থেকে সে বাঁচতে পারবে না। তখন সে নিজের ফোনটা পকেট থেকে বের করলো। এরপর একটা ছবি দেখালো সামনে চেয়ারে বসে থাকা মেয়েটাকে। ছবিটা দেখে মেয়েটা তেমন একটা অবাক হয়নি, সেটা তার চেহারায় বোঝা যাচ্ছে। মেয়েটা তখন হাসতে হাসতে বলল, তাহলে আমার ধারণাই ঠিক, এই তাহলে নাটের গুরু। আমি আগে থেকেই ধারণা করেছিলাম ও হবে, না হলে প্রশাসন ম্যানেজ করা তোদের পক্ষে সম্ভব না। ম্যাম, আমি তো সব সত্যি কথা বলে দিয়েছি। এখন আমাকে ছেড়ে দিন। আর কোনো দিন এরকম কোনো কাজ করব না। ওই লোকটার থেকে আমি দূরে থাকব। ওই লোকটার সাথে আমার সব লেনদেন আমি এখানেই শেষ করে দিব। অবশ্যই তোকে মুক্তি দেয়া দরকার। তুই আমাদের এত বড় একটা হেল্প করলি, আমাদের শত্রুকে চিনিয়ে দিয়েছিস তুই, তাহলে তোকে আমরা কিভাবে আটকে রাখতে পারি? রিমা, যাও তো, ওর মুক্তির ব্যবস্থা করো। বলতে না বলতেই সেই মেয়েটা দৌড়ে ভিতরে চলে গেল। একটু পর ফিরে আসলো। এসে চোখের ইশারায় বলল, সব কিছু প্রস্তুত। তখন দুইটা কালো পোশাকধারী লোক আসলো। এসে সেই চেয়ারে বসে থাকা লোকটাকে চেয়ার সহ তুলে নিয়ে গেল। লোকটা চিৎকার করে বাঁচার জন্য সাহায্য চাইছে, কিন্তু মেয়েগুলোর মধ্যে কোনো হেলদোলই নেই। তারা চুপচাপ লোকগুলোর পেছনে হেঁটে যাচ্ছে। লোকটাকে নিয়ে তার গলায় দড়ি বেঁধে ঝুলিয়ে দেওয়া হলো একটি স্ট্যান্ডের মধ্যে, এবং স্ট্যান্ডটা নিয়ে একটি গর্তের উপরে রাখা হলো। গর্তের নিচে দাও দাও করে কয়লার আগুন জ্বলতেছে। লোকটা একদিকে যেমন দড়ির কারণে জোরে নড়াচড়া করতে পারছে না, নড়াচড়া করলেই গলায় চাপ লাগছে, অন্যদিকে নিচের আগুনের তাপ সহ সহ্য করতে পারছে না। লোকটা বাঁচার জন্য শুধু আত্মনাতি করে যাচ্ছে। তখন সেই মেয়েটা আসলো যে আগে চেয়ারে বসেছিল। সে তার পিস্তলটা বের করে লোকটার দিকে তাকিয়ে বলল, হ্যালো বিয়ন, মোস্ট বেটের সাথে আমার এক্সপিরিয়েন্স সত্যিই অনেক মজার, যা আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে। একটা খেলার সবচেয়ে এক্সাইটিং বিষয় হলো প্লিঙ্কো। খেলাটির পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না। ট্রাস্ট মি, এটা হবে আপনাদের জন্য নতুন একটা এক্সপিরিয়েন্স। আপনি যদি একজন গেম লাভার হন, মোস্ট বেট দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার। মোস্ট বেটই দিচ্ছে খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ। মোস্ট বেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজ্যাকশনের মাধ্যমে দ্রুত ও সহজে আপনার টাকা ডিপোজিট ও উইথড্র করার সুবিধা। সাথে থাকছে 24x7 কাস্টমার কেয়ার সাপোর্ট। এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখার সুযোগ। নিচের দেওয়া আমার প্রোমো কোডটা ইউজ করে রেজিস্ট্রেশন ও আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস আর 250টা ফ্রি স্পিন। ডোন্ট মিস দিস অফার। বোকা ছেলে, তুই কি ভেবেছিস তোকে আমরা ছেড়ে দেব? ভুলে গেছিস নীরা নামের মেয়েটার কথা? জানিস ও কে ছিল? আমার মায়ের পেটের বোন ছিল। তুই তো সেই লোক যে আমার বোনের ইজ্জত নেয়ার পর তার গায়ে অ্যাসিড মেরেছিলি, তার শরীরটাকে পুড়িয়ে দিয়েছিলি। আজ কেমন লাগছে? আজকে কেন আগুনকে দেখে ভয় পাচ্ছিস? মানুষকে পোড়াতে তোর অনেক ভালো লাগে না? বাচ্চা বাচ্চা মেয়েদেরকে পুড়িয়ে মেরে ফেলিস, এখন তুই আগুনে পড়বি। বল তো কেমন লাগবে? তার মানে তুমি... লোকটা একটা নাম উচ্চারণ করতে যাবে তার আগে পিস্তল থেকে একটি গুলি সেই দড়ির দিকে ছুটে গেল এবং দড়িটা ছেড়ে আগুনের ওপরে পড়ে লোকটা পড়ে গেল। তার মুখ থেকে সেই নামটা আর উচ্চারণ হলো না। ওদিকে সেনাপ্রধান নাজমুল চৌধুরীর সামনে দাঁড়িয়ে আছে নীলাদ্রি চৌধুরী সিয়াম। 1 বছর হয়েছে সেনাবাহিনীতে জয়েন করেছে। বয়স সবে মাত্র 21-এর গণ্ডিতে পা দিয়েছে।
তবে তার মধ্যে এতটা ম্যাচুরিটি আছে যে 30-35 বছরের পরিপূর্ণ একটা মানুষের মধ্যেও নেই। কারণটাও ভিন্ন। তার শরীরে যে বইছে এমন একজনের রক্ত যে নিজের দেশের জন্য নিজের প্রাণের চেয়েও প্রিয় স্ত্রীকে বিসর্জন দিতে একবারও চিন্তা করেনি। সে সাবেক বাংলাদেশ সেনাপ্রধান আশফাক চৌধুরীর একমাত্র ছেলে। আশফাক চৌধুরীর স্ত্রীকে কিছু সন্ত্রাসী তুলে নিয়ে গেছিল। ভেবেছিল আশফাক চৌধুরী তার স্ত্রীকে এত বেশি ভালোবাসেন, তার স্ত্রীকে যদি কিডন্যাপ করে তাকে ব্ল্যাকমেইল করা হয় তাহলে তিনি হয়তো হার মেনে যাবেন। কিন্তু আশফাক চৌধুরী সেদিন এমন এক দৃষ্টান্ত স্থাপন করেছিলেন যা দেশের ইতিহাসে এখনও বিরল। তিনি সেদিন হাসতে হাসতে নিজের স্ত্রীকে বিদায় দিয়েছিলেন এই পৃথিবী থেকে। সন্ত্রাসীদের সাথে আপোষ করেননি। এর পরের বছর পাহাড়ের সন্ত্রাসীদের সাথে যুদ্ধে তাকে শহীদ হতে হয়। 16 বছর বয়সে বাবা মা দুজনকেই হারিয়ে এতিম ছেলে বড় হয়েছিল নিজের নানুর কাছে। তিনিও 20 বছর বয়সে এসে বিদায় নেন পৃথিবী থেকে। তখন ট্রেনিংয়ে ছিল সিয়াম। সেই কারণেই সবার কাছে তার আলাদা একটা জায়গা আছে। সে কখনোই চায়নি নিজের বাবার পরিচয় বা অর্জনকে নিজেকে কর্মজীবনে ব্যবহার করতে। সেজন্য নিজের প্রচেষ্টায় এই জায়গায় এসেছে। সেনাপ্রধান তখন তার দিকে তাকিয়ে বলল, সিয়াম, তুমি যেটা বলছো সেটা আমি বিশ্বাস করি, কিন্তু এটা পৃথিবীর অন্য কেউ বিশ্বাস করবে না, সেটা তুমি নিজেও জানো। জি স্যার, আমি জানি আমি যেটা বলছি সেটা বিশ্বাস করার মতো নয়, কিন্তু এটাই ঘটেছে। আমি মাদক ব্যবসায়ী নাইমকে ধরেছিলাম, কিন্তু আমার মাথার পেছনে কেউ একজন আঘাত করে। আমি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ি। যখন উঠে দাঁড়াই তখন নাইমকে আমার কাছে পাইনি। আমাকে তুলেছিল কিছু সেনাই সদস্য। আপনি তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন। দেখো সিয়াম, আমি জানি তুমি কখনো মিথ্যা কথা বলো না এবং এখনো যে সত্যি কথা বলছো সেটাও আমি বিশ্বাস করলাম, কিন্তু এটার প্রমাণ তোমাকে দিতে হবে। কারণ ওইখানে উপস্থিত সেনা সদস্যরা বলছে তারা সেই মুহূর্তে তোমার থেকে প্রায় 500 মিটার দূরে একটা পাহাড়ের ওপর ছিল। তারা সেখান থেকে দেখেছে তোমার কাছে কেউই ছিল না, তুমি মাটিতে লুটিয়ে পড়েছ। এটা সত্য, এটা তারা স্বীকার করেছে, কিন্তু কেউ তোমাকে আঘাত করেছে কিনা এই ব্যাপারে তারা কোনো কিছুই বলতে পারেনি, কারণ সেখানে তারা কাউকেই দেখেনি। তখন সেখানে দাঁড়িয়ে থাকা সেনাবাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তা ইমরান সাহেব বলে উঠলেন, স্যার, আপনি সিএমকে অতিরিক্ত বিশ্বাস করছেন। আমার মনে হয় নাইমের সাথে তার কোনো লেনদেন ছিল, না হলে একজন অপরাধী ধরার পরেও হাত থেকে কিভাবে ছুটে যায়। মুখ উঁচু করে দাঁড়িয়ে থাকা সিয়ামের চোখে পানি টলমল করতে শুরু করে, কারণ তাকে কেউ হাজার আঘাত করলেও সে কোনো কিছু মনে করে না। কিন্তু তার বিশ্বস্ততা, দেশপ্রেম নিয়ে কেউ প্রশ্ন তুললে তার ভীষণ কষ্ট হয়। ইমরান সাহেবের এমন কথা শুনে সেনাপ্রধান নাজমুল সাহেব তার দিকে ফিরে বেশ ধমকের সুরেই বললেন, আপনি চুপ করুন ইমরান সাহেব, আপনাকে এই ব্যাপারে কথা বলতে বলিনি। আর সিয়ামের দেশপ্রেম এবং বিশ্বস্ততা নিয়ে আমরা প্রশ্ন তুলতে পারি না। সে কার সন্তান সেটা আপনি ভুলে যাচ্ছেন। আমি ভুলে যাচ্ছি না স্যার, বরং আপনারাই বেশি তাকে বিশ্বাস করছেন। সবাই যে তার বাবার মতো হবে এরকম তো না। তার বাবা এই দেশের জন্য যা করেছে তা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি, কিন্তু সেও যে তার বাবার মতো দেশপ্রেম দেখাবে এটা তো কোথাও দেখা নেই। এই পৃথিবীতে অনেক বাবার বীর শহীদ ছেলে, কিন্তু তার সন্তান ডাকাত হয়েছে। গেট আউট অফ ফ্রম মাই রুম। আমি আপনাকে আমার চোখের সামনে দেখতে চাই না। ও একজন জুনিয়র অফিসার, নতুন, এখনো অনেক কিছু শেখার বাকি, কিন্তু তার একটা ভুলের কারণে আপনি তাকে এরকমভাবে দেশবিরোধী বানিয়ে দিচ্ছেন। এতে করে কি সে নিজের আত্মবিশ্বাসটা ফিরে পাবে? আপনি কত বড় ভুল করছেন এই 10 বছরে, সেটা কি আপনি ভুলে যাচ্ছেন? কতবার আপনি অন্যায় কাজ করতে গিয়ে ধরা পড়েছেন, সেটা কি ভুলে যাচ্ছেন? ইমরান সাহেব তখন মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে গেলেন। সিয়াম তখন চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সেনাপ্রধানের সামনে। সেনাপ্রধান তার কাঁধে হাত দিয়ে বলল, সিয়াম, আমি জানি তোমাকে যথেষ্ট পরিমাণ বিশ্বাস করি এবং আমি জানি তুমি এমন কোনো অন্যায় কাজ করনি। যা হওয়ারটা হয়ে গেছে। এখন আমাদেরকে যে করেই হোক নাইমকে খুঁজে বের করতে হবে, কারণ নাইমকে যদি না ধরতে পারি তাহলে আমরা মাদক চালান বন্ধ করতে পারবো না। তারা যখনই কথা বলছিল ঠিক তখনই সেনাপ্রধানের ফোনে একটি ভিডিও আসে। সেই ভিডিওর মধ্যে নাইমের মৃত্যুর দৃশ্য দেখা যাচ্ছে। সেনাপ্রধান তখন সেটা দেখে মুচকি হাসলেন। এরপর সিয়ামের দিকে তাকিয়ে বললেন, নাইমকে মেরে ফেলা হয়েছে, বা হয়তো তার কোনো শত্রু তাকে ধরে নিয়ে গিয়েছে তোমাকে মেরে, এরপর নাইমকে মেরে ফেলেছে। যাক, নাইম তো শেষ হলো, কিন্তু কে তোমাকে মারলো সেটা খুঁজে বের করাটা খুব বেশি দরকার,
কারণ কেউ হয়তো বুঝতে পেরে গিয়েছিল যে নাইমকে যদি খুঁজে পাওয়া যায় তাহলে নাইমের কাছ থেকে আমরা তার বসের ইনফরমেশন পেয়ে যাব। কিন্তু কি এমন থাকতে পারে? আমাদের জানা মতো তো এই দেশে যত মাদক চোরাচালান হয় সবগুলি এই নাইম করে। তাহলে ওকে কে মারতে পারে? সেটা একটা ব্যাপার, কিন্তু তদন্ত না করলে তো এই ব্যাপারে কোনো কিছু জানতে পারবো না। তুমি এক কাজ করো, যেহেতু তোমার ফোর্স রেডি আছে, তুমি আজকে একটু রাকিবের জায়গাটা কাভার দাও। দক্ষিণ পশ্চিম সীমান্তে সন্দেহজনক অনেক কাজ 2-3 দিন ধরে চলছে, এই ব্যাপারে একটু খোঁজ করো। ওকে স্যার, ধন্যবাদ আমাকে বিশ্বাস করার জন্য। এই বলে সিয়াম বেরিয়ে গেল বাইরে। গাড়িতে কয়েকজন সেনা সদস্য বসেছিল। সিয়াম যেতেই তার গাড়িটা স্টার্ট দিল। সন্ধ্যা নামতে শুরু করে দিয়েছে, চারিদিকে অন্ধকার। এমনিতেই শীতের সময়, তার মধ্যে পাহাড়ি রাস্তায় ল্যাম্পপোস্ট বলতে কোনো কিছুই নেই। সিয়াম ভয় পাচ্ছে না, বরং আজকে সারাদিনের কাজগুলো চিন্তা করতেছে। সে বুঝতে পারেনি তার পেছন দিয়ে কেউ এসেছে, না হলে কখন সে নাইমকে ছাড়তো না। ওদিকে মায়া নামের একটি মেয়ে হাতে একটি কাগজ নিয়ে ঢুকলো। তারপর তার বস নীরা মির্জার রুমে সে বসে বসে আপেল খাচ্ছিল। মায়া তার সামনে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, পড়তে শুরু করো। ম্যাম, আজকেও সেই রহস্যময় কাগজ রুমের সামনে পেয়েছি। কেউ দেখতে পায়নি কে এই কাগজটা ফেলে গেছে, তবে আজকেও এটার মধ্যে কিছু লেখা আছে। ম্যাম, এখানে লেখা আছে দক্ষিণ পশ্চিম সীমান্তে আজকে শামীম নামে একজন সন্ত্রাসী তার টিম নিয়ে যাবে। সে একজন নারী পাচারকারী। আজকে তার এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড সদস্যরা ওই এলাকাটা সবচেয়ে বিপজ্জনক এলাকা বলে উল্লেখ করেছে, কারণ মাঝখানে একটা নদী বয়ে গেছে, যার ফলে নদী দিয়ে তারা বিপদের সময় সহজে পালিয়ে যেতে পারে। প্রতিদিন সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর একজন দক্ষ অফিসার টিম নিয়ে বিজিবিকে সহযোগিতা করে, কিন্তু আজ সেখানে উনি থাকবেন না, তার বদলে জুনিয়র একজন অফিসার থাকবেন, যে কারণে সন্ত্রাসীদের জন্য আজকে নিজেদের কাজ হাসিল করা কিছুটা হলেও সহজ হয়ে গেছে। যদি থাকে বুদ্ধি, তবে আজকেই করতে হবে তোমার কার্যসিদ্ধি। এই কথা শোনার পর নীলা মির্জা রহস্যময়ভাবে হাসতে শুরু করে। তার এই হাসির কারণ সামনে দাঁড়িয়ে থাকা মায়া বুঝতে পারে না। সে তখন অবাক হয়ে জিজ্ঞাসা করে, ম্যাম, এই কাগজটা প্রতিদিন কে দিয়ে যায়? আর এই কাগজে যা লেখা থাকে সেটাই তো হয়। আমি বুঝতে পারছি না এই শামীমের সাথে আমাদের কি শত্রুতা, তাকে কেন আমরা ধরে নিয়ে আসব? এত কিছু যদি বুঝতে চাও তাহলে তোমার যে মাথাটা সেটা ফেটে টুকরো টুকরো হয়ে যাবে। তাই নিজের দায়িত্ব পালন করো। তোমার কাজ ছিল এটা পড়ে শোনানো, সেটা শুনিয়ে ফেলেছ। এখন নিজের কাজে লেগে পড়ো। এখান থেকে যাও। মনে রাখবে একটা কথা, কান টানলে মাথা আসে। এই যে নারী পাচারকারী শামীম, মাদক ব্যবসায়ী নাইম, ছোট ছোট চুরি বাটপার সবাই কিন্তু একটা জায়গায় গিয়ে সীমাবদ্ধ। পড়াশোনা কি কিছু করেছিলে জীবনে? কি বলেন ম্যাডাম? আমি অনার্স পাশ করেছি। তাহলে বলো তো, জ্যামিতিতে বৃত্তের আকৃতি কার উপর নির্ভর করে? কম্পাস আর পেন্সিলের উপর, তাই না ম্যাম? তোমার মাথা আর আমার মুন্ডুর ওপর। পড়াশোনা ঠিকই করেছ, কিন্তু জ্ঞান বুদ্ধি কিছুই তোমার ভিতরে ঢুকেনি। সব কিছু এক কান দিয়ে ঢুকেছে আর অন্য কান দিয়ে বের হয়ে গেছে। বৃত্তের সব কিছু নির্ধারণ হয় তার কেন্দ্রবিন্দু দিয়ে। এর দ্বারা কি বোঝা গেল? কি বোঝা গেল ম্যাম? এর দ্বারা এটাই বোঝা গেল যে আমাদেরকে পৃথিবীটাতে ঘুরে ঘুরে যত চামচা আছে সবাইকে ধরতে হবে। এরপর তাদের কাছ থেকে আস্তে আস্তে সব ইনফরমেশন বের করতে হবে। সব ইনফরমেশন বের করে এক জায়গায় করব। এরপর বৃত্তের কেন্দ্রবিন্দুর কাছে পৌঁছাবো, অর্থাৎ এদের সবার বসের কাছে পৌঁছাবো। কারণ প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা সন্ত্রাসীদের একজন লিডার থাকে। অর্থাৎ দাদার থেকে যেমন বাবার, বাবার থেকে যেমন আমার আর তোমার জন্ম, ঠিক সেরকম সন্ত্রাসীদেরও বাপেরও বাপ আছে। আমাদেরকে তাদের কাছে পৌঁছাতে হবে, কারণ আমাদেরকে এদেশে সবচেয়ে বড় মাফিয়া গ্যাং হয়ে উঠতে হবে। ম্যাডাম, আপনি সত্যি বলেছেন। সব কিছু আমার এই কান দিয়ে ঢুকেছে আর ওই কান দিয়ে বের হয়ে গেছে। এখন আমার একটাই কাজ, সেটা আমি খুব স্পষ্টভাবে বুঝতে পারছি। আমাকে এখান থেকে বের হয়ে যেতে হবে, গিয়ে সবাইকে বলতে হবে রেডি হও, আজকে রাতে আমাদের আরও একটা মিশন আছে। এর বাইরে আমি কিছুই জানি না, কিচ্ছু শুনিনি, কিচ্ছুটি দেখিনি। গুড গার্ল, অবশেষে আস্তে আস্তে তোমার বুদ্ধি খুলতে শুরু করেছে। নিজের কাজ করতে শুরু করো। বেশি কথা বলা লোক আমার একদমই পছন্দ না। এরপর মায়া নামের মেয়েটা বেরিয়ে গেল। সে বেরিয়ে যাওয়ার পরে নীলা মির্জা নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালো
এরপর একটা কালো জিন্স আর জ্যাকেট পরে হাতে পিস্তল নিয়ে বেরিয়ে পড়ল। ওদিকে সিয়াম নিজের গন্তব্যে পৌঁছে বেশ ঝামেলায় পড়ে গেল, কারণ তাপমাত্রা যতটুকু আন্দাজ করেছিল ঠিক তার থেকে অনেকটাই কম। সে শীতের কারণে কাঁপছিল, কিন্তু হঠাৎ করে কিছু দূরে আলো দেখতে পায়। সেই রাতের বেলা এইরকম একটি জায়গায় আলো দেখা সন্দেহজনক বলতেই হয়। সে এগিয়ে যেতে শুরু করলো, সাথে কয়েকজন সেনা সদস্য। একটু এগোতে যেতেই দেখতে পেল ইঞ্জিন চালিত নৌকায় করে কয়েকটি মেয়েকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। এটা দেখেই সে চিৎকার দিয়ে বলতে শুরু করলো, থেমে যাও বলছি, নাহলে কিন্তু আমি গুলি করতে বাধ্য হব। আমি শেষবারের মতো বলছি, যদি না দাঁড়াও তাহলে কিন্তু আমি গুলি চালাবো। কিন্তু কোথায় কি সে গুলি চালানোর আগে উল্টে নৌকা থেকে কয়েকটি লোক রাইফেল দিয়ে অনবরত গুলি ছুটতে শুরু করলো তাদের দিকে। এবার সিয়ামও তাদের উপরে আক্রমণ করলো। যেহেতু তারা নৌকায় ছিল সেই জন্য তেমন কিছু করতে পারছিল না। এদিকে গাছের আড়াল থেকে লুকিয়ে সেনা সদস্যরা গুলি করছিল অনবরত নৌকার উপরে। ভারতীয় বর্ডার গার্ড বাহিনী বিএসএফ এর মধ্যে সতর্ক অবস্থান চলে যায়, কারণ গোলাগুলির শব্দে শুনে তারা বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনীর কাছে এই ব্যাপারে জানতে চাইলে তারা বিস্তারিত বলে দেয়। যখন সন্ত্রাসীরা বুঝতে পারে তারা চতুর্দিক থেকে ঘেরাও হয়ে গেছে, তখন তারা একটা জঘন্য এবং নির্মম প্ল্যান করে। তারা জানতো যদি তারা এখন আত্মসমর্পণ করে তাহলে তাদেরকে মেরে ফেলা হবে। সেই জন্য তারা ভাবলো যখন মরতেই হবে তাহলে এই মেয়েগুলোকে নিয়ে মরবে। সেই জন্য তারা একটা টাইম বোম বের করলো, এরপর সেটা সেট করে চিৎকার দিতে শুরু করলো। অফিসার, তোমরা কি ভেবেছো আমরা এতটাই বোকা? তোমরা আমাদেরকে ধরবে? আমরা মরে যাব এটা জানি, কিন্তু তোমাদের হাতে মরবো না। আমরা নিজেরাই মরে যাব, এবং আমরা শুধু একা মরবো না, এই মেয়েগুলোকে সাথে নিয়ে মরবো। তোমাদের কারণে এই নিরপরাধ মেয়েগুলো মরে যাবে। এই কথা শোনার পর সিয়াম ভাবে সত্যিই তো তার কারণে এই নিরাপদ মেয়েটা মারা যাবে, এটা হতে পারে না। সেজন্য সে তাদের দিকে তাকিয়ে বলল, দেখো, তোমরা যেটা করতে চাইছো এর ফলাফল কিন্তু খুব ভয়ঙ্কর হতে চলেছে। আমি কথা দিচ্ছি আমরা তোমাদের গুলি করব না, তোমাদেরকে ধরে নিয়ে যাব এবং আমি নিজে তোমাদের শাস্তি কমানোর ব্যবস্থা করব। তবু তোমরা এই মেয়েগুলোর কোনো ক্ষতি করবে না, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। তুই কি আমাদেরকে বোকা মনে করিস অফিসার? কাছে ডেকে নিয়ে যাবি, এরপর ধরে গুলি করে দিবি, আর দূর থেকে বলবি কিছু করবি না। আমরা এতটা বোকা নই, তাই চুপচাপ নিজের জায়গায় দাঁড়িয়ে থাক, না হয় আমাদেরকে আমাদের কাজ করতে দে, না হলে আমরা এই মেয়েগুলোকে নিয়ে মারা যাব, সেটা দাঁড়িয়ে দেখতে থাক। সিয়াম কিছুতেই চায় না এই মেয়েগুলো মারা যাক, কারণ অপরাধ মেয়েগুলো তার কারণে মারা যাবে এটা সে মেনে নিতে পারবে না। সেজন্য সে তার কাছে থাকা সেনা সদস্যকে বলল কথা চালিয়ে যাওয়ার জন্য, এবং সে সিদ্ধান্ত নিল সে নদীতে সাঁতার কেটে গিয়ে নৌকাটার পিছন দিকে উঠে যাবে। সে তার প্ল্যান মতোই কাজ করলো। ওদিকে তাদের থেকে মাত্র 200 ফুট দূরে কয়েকটা লতাপাতা বিশিষ্ট একটি ঝোপের মধ্যে বসে আছে নীলা মির্জা এবং তার বাহিনী। নীলা তখন দাঁড়িয়ে গেল এবং এই দৃশ্য দেখার পর বলল, এই মালটা কি পাগল নাকি? নিজেকে সুপার হিরো মনে করে নাকি? যদি ওরা বুঝে যায় ও সাঁতার কেটে ওদের কাছে যাচ্ছে, তাহলে তো তাকেও মারবে, সঙ্গে মেয়েগুলোকেও মারবে। হ্যাঁ ম্যাম, ঠিকই কথা বলছেন। এই মালটার মাথাটাই পুরা গেছে। ওকে যে খেয়ে আর্মিতে চাকরি দিল। আমাদের দাঁড়িয়ে দেখলে হবে না, একে বাঁচাতে হবে, সাথে ওই মেয়েগুলোকেও বাঁচাতে হবে। শামীমকে তো দেখে নিব, তবে এর আগে এদের লাইফ কিভাবে বাঁচানো যায় সেটা নিয়ে চিন্তা করো। ম্যাম, আপনি কি করতে চাইছেন? আমাদের সাথে যতগুলো ছেলে আছে সবাইকে বলো প্রস্তুত থাকতে। তোমাদেরকে খুব দ্রুত সাঁতার কেটে ওই নৌকার কাছে যেতে হবে এবং মেয়েগুলোকে নিয়ে আসতে হবে। বাকিটা আমি দেখে নিচ্ছি, তোমরা শুট করো। বলতে না বলতেই তার সাথে থাকা বেশ দক্ষ লোকগুলো তৈরি হয়ে গেল এবং নীলা মির্জা বাইরে চলে আসলো। বাইরে এসে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে নিজের বন্দুকটা তাক করলো নৌকায় দাঁড়িয়ে থাকা শামীমের দিকে। ওদিকে নৌকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল সিয়াম। হঠাৎ করেই গুলি চলল শামীম তার হাতে থাকা বোমা নিয়ে ছিটকে পড়ে পানিতে। এটা দেখার পরেই তার সাথে থাকা বাকি সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি করতে শুরু করে। তারা প্রাণীর দিকে তাকিয়ে যখনই সিয়ামকে দেখতে পায় তখন সিয়ামের দিকে গুলি করতে শুরু করে। সিয়ামের বাম হাতে গুলি লাগে, সঙ্গে সঙ্গে তাজা রক্ত পানির সাথে ভেসে যেতে শুরু করে। ওদিকে নীলা একে একে সন্ত্রাসীগুলোর মাথা টার্গেট করে গুলি করছিল। সন্ত্রাসীরা ভাবছিল সেনা সদস্যরা গুলি করতে, কিন্তু তাদের পেছন থেকে যে অন্য কেউ গুলি করছে এটা তারা ভাবতেও পারেনি। তখন রিমা এবং মায়া দুজনেই এলোপাতাড়ি সেনা সদস্যের দিকে গুলি করতে শুরু করে, কারণ তাদেরকে সরাতে হবে। তাদেরকে না সরালে তারা বাইরে বের হতে আসতে পারবে না, কেননা আজ পর্যন্ত তাদের গ্যাংয়ের সদস্যের ব্যাপারে কেউ কোনো তথ্য জানতে পারেনি।
সেনা সদস্যরা সিয়ামের বিপদ হতে পারে ভেবে পিছু হাঁটতে বাধ্য হয় এবং নীলার লোকজন নৌকার কাছাকাছি যায় এবং যেহেতু শামীম সহ তার লোকেরা সবাই মারা গেছে সেই জন্য তারা মাঝির মাথায় বন্দুক ধরে এবং সিয়ামকে পানি থেকে টেনে তুলে নৌকার মধ্যে রাখে। নৌকাটাকে সীমান্ত থেকে বাইরে নদী দিয়ে নিয়ে যেতে বলে। মাঝি বাধ্য হয়ে নৌকাটাতে নিয়ে যেতে শুরু করে। এটা দেখে সেনা সদস্যরা পিছন থেকে অনেক চেষ্টা করলেও পারেনি তাদেরকে ধরতে। রক্ত ভেসে যেতে দেখে তারা সবাই মাথায় হাত দিয়ে বসে পড়ল। তারা ভাবলো হয়তো সিয়াম মারা গেছে। সেজন্য তারা তাড়াতাড়ি করে হেডকোয়ার্টারে ফিরে গেল। নীরা এবং তার সাথে থাকা মেয়ে দুইটা গাড়ি নিয়ে তাদের আস্তানায় চলে গেল। একটু পরেই সেখানে সিয়ামকে এবং বাকি মেয়েগুলোকে নিয়ে আসা হলো। সিয়ামের অবস্থা এতটাই খারাপ সে অজ্ঞান হয়ে পড়েছে। তখন নীলা তাড়াতাড়ি করে একজন ডাক্তারকে কল করে এবং ডাক্তার আসার পর সে দ্রুত সিয়ামের হাত থেকে গুলিটা বের করে নীলার দিকে তাকিয়ে বলে, ম্যাডাম, ছেলেটার অবস্থা আশঙ্কাজনক, অনেক ব্লাড বের হয়ে গেছে। আমার মনে হয় তাকে ইমিডিয়েটলি হসপিটাল ভর্তি করতে হবে। এখানে তাকে রাখাটা বিপজ্জনক। চুপ, একদম চুপ। দরকার হয় হসপিটাল এখানে তুলে নিয়ে আসো, তবু ওকে এখান থেকে নিয়ে যাওয়া যাবে না, কারণ ওকে আমরা কেউ হসপিটালে নিয়ে ভর্তি করতে পারবো না। ও পুরো পৃথিবীর কাছে মৃত। কি বলছেন ম্যাডাম? ছেলেটা এখনো বেঁচে আছে, ওকে বাঁচানো সম্ভব ঠিক চিকিৎসা করা হলে। আপনি কেন বুঝতে চাচ্ছেন না? ওকে প্লিজ হসপিটাল নিয়ে চলেন। আপনি কেন বুঝছেন না? ওকে প্লিজ হসপিটাল নিয়ে চলুন। এখানে তো চিকিৎসার সরঞ্জাম বলতে কিছুই নেই। এই মায়া, এক কাজ করো তো, এই ডাক্তারকে এখানে রেখে দাও। ওর যখন এত শখ মালটাকে হসপিটালে নিয়ে যাওয়ার, তাহলে ডিরেক্ট এই ডক্টরকে এখানে রেখে দাও এবং ওর হসপিটালকে এখানে নিয়ে আসতে হবে। শালা মায়ের চেয়ে মাসির দরদ বেশি হয়ে গেছে। আমি তাকে আনলাম মালটার চিকিৎসা করার জন্য, এখন সে আমাকে জ্ঞান দিচ্ছে। ডাক্তার তখন পাগলের মতো শুধু তাদের দিকে তাকিয়েছিল। নীলার কথা মতো মায়া এবং রিয়েমা ডাক্তারের মাথায় বন্দুক ধরে বাধ্য করে এখানে থাকার জন্য। ডাক্তার তখন বুঝতে পারে এদের হাত থেকে বাঁচা সম্ভব না, সেই জন্য সে হসপিটাল থেকে দুইটা নার্সকেও ওষুধ এবং বিভিন্ন জিনিস নিয়ে আসতে বলে। তারাও এসে যায়, কিন্তু তারাও যেতে পারে না, কারণ তাদেরকেও এখানে আটকে রাখা হয়। সিয়ামের হাতে ব্যান্ডেজ করে তারা সবাই মায়া এবং রিমার দিকে তাকিয়ে বলে, আপনার ম্যাডামকে বলুন আমরা ব্যান্ডেজ করে দিয়েছি, এই ঔষধ খেলেই ঠিক হয়ে যাবে। আমাদেরকে এখন বাসায় যেতে হবে। আরে শালা, এত তাড়া হলো কেন? হ্যাঁ, বউ কি বাসায় খোরমা পোলাও নিয়ে বসে আছে নাকি? হ্যাঁ, ম্যাম যখন বলেছে তাহলে এখানেই থাকতে হবে তোদের। আগে এই মালটা সুস্থ হোক, তারপর তোদের ছুটি। এর আগে বেশি বাড়াবাড়ি করলে না পুরো দুনিয়া থেকে ছুটি দিয়ে দেবো। ডাক্তার তখন মুখে আঙুল দিয়ে দাঁড়িয়ে থাকে, কারণ মেয়েগুলোর মুখের ভাষা এতটাই উদ্ভট এবং কার্যকলাপ তো পাগলের মতো। তারা যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে। এরপর তাদেরকে খাবার দেওয়া হয়। ভয়ের কারণে তারা ঠিকমতো খাবারটাও খেতে পারছিল না। নীলা তখন বাইরে বসেছিল। রিমা এবং মায়া তার কাছে যায়। তখন নীলা বলে, ওই ছেলেটার কি অবস্থা? হ্যাঁ ম্যাডাম, ভালো। আসলে মালটা পুরো পাগল। কেন যে এত হিরোগিরি দেখাতে গেল? শালা, তুই দাঁড়িয়ে থাকবি? তুই কেন লাফাতে লাফাতে মেয়েগুলোকে বাঁচাতে যাবি? হ্যাঁ, তোমাদেরকে বলেছি না আমি যা জিজ্ঞাসা করি তাই উত্তর দেবে। এক্সট্রা কথা বললে আমার খারাপ রূপটা তোমাদের সামনে প্রকাশ হবে, তাই যা জিজ্ঞাসা করি তার উত্তর দেবে। এক্সট্রা কোনো কথা বলা যাবে না। মেয়েগুলোকে তাদের বাসায় পৌঁছে দিয়েছো? হ্যাঁ ম্যাডাম, তাদেরকে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। এরপর তারা দুইজনেই সেখান থেকে চলে যায়। ওদিকে সেনাপ্রধানের কাছে গিয়ে সিয়ামের মৃত্যুর সংবাদ দিতেই তিনি চমকে ওঠেন। সামনের দিকে তাকিয়ে বলেন, ওকে মেরে ফেললো আর তোমরা হাতে চুড়ি পরে বসেছিলে? ওদের লাশ কোথায়? ওদের লাশ আমি দেখতে চাই। স্যার, সিয়াম স্যারকে আমরা না করেছিলাম, কিন্তু তিনি আমার কথা শুনেননি। যখন শামীম এবং তার লোকজন ধরা পড়ার ভয়ে নিজেরা এবং পাচারকৃত মেয়েগুলোকে একসঙ্গে বোম মেরে উড়িয়ে দেওয়ার কথা বলছিল, তখন তিনি চাইছিলেন পিছন থেকে গিয়ে তাদের উপর আক্রমণ করতে, কিন্তু হঠাৎ করে সেখানে আরও একটা গ্রুপ চলে আসে। তারা এসে এলোপাতারি গুলি করতে থাকে, যার ফলে শামীম এবং তার লোকজন সবাই মারা যায়। সিয়াম স্যার তখন সাঁতার কাটছিলেন, তাকেও গুলি করা হয়। ও মাই গড, এটা কিভাবে সম্ভব? সিয়াম এত বড় ভুল কিভাবে করতে পারলো? ওদিকে সেনাপ্রধানের ফোনে একটি কল আসে। সেনাপ্রধান ভিডিও কল দেখতে পান সিয়ামের হাতে ব্যান্ডেজ এবং সিয়াম শ্বাস নিচ্ছে। এরা দেখার পর তিনি কিছুটা স্বস্তি পান। তিনি জানতেন সিয়ামের কিছু হতে পারে না। যদি প্ল্যানের একটু এদিক সেদিক হয়ে যেত তাহলে তো অন্য কিছু হয়ে যেতে পারত। এরপর তিনি সেনা সদস্যকে কিছু পরামর্শ দিয়ে সেখান থেকে চলে যান। ওদিকে নীলা তখন নিজের রুমেই যাচ্ছিল। হঠাৎ করে ভাবল সিয়ামকে একবার দেখে আসা দরকার। ছেলেটার কি অবস্থা? সে ভিতরে প্রবেশ করতেই ঘুমন্ত সিয়ামকে দেখতে পেয়ে অবাক হয়ে সিয়ামের কাছে গেল। এরপর তার মাথার কাছে বসে পড়ল।
ওরে শালা, এটা কি রে ভাই, মানুষ নাকি জিন? সারা জীবন শুনে আসলাম বাচ্চাদের নাকের আগা লাল হয়, কিন্তু এই 21 বছরের বাচ্চারও তো দেখি নাকের আগা লাল। হরিণের মতো চোখ, গায়ের রং তো পুরো সাদা খরগোশের। এই কিভাবে এদেশে ইনপুট হলো? একে তো হলিউডের কোনো সিনেমায় দেওয়া দরকার ছিল, তা না করে এই কিউট বাচ্চাটাকে দিচ্ছে সন্ত্রাসীদের সাথে যুদ্ধ করার জন্য। ইটস ভেরি আনফেয়ার ব্রো। এই কথা বলে নীলা সিয়ামের মুখের দিকে এগিয়ে গেল। আস্তে করে সিয়ামের নাকের মধ্যে হাত দিয়ে চেপে ধরল। মামা যাই বলিস, তোরই কিন্তু আমার ভাল লাগছে। তোর এই কিউট ঠোঁটে একটা কামড় দিতেই হবে। বলেই সে সিয়ামের ঠোঁটে কামড় বসিয়ে দেয়। ওদিকে নাক মুখ দুইটাই বন্ধ হওয়ার কারণে সিয়ামের ঘুম ভেঙে গেল। সে চোখ মেলে তাকিয়ে দেখল তার ঠোঁট দখল করে আছে এক রমণী। হঠাৎ করেই তার হুঁশ ফিরতেই ধাক্কা দিয়ে সরিয়ে দিল নীলাকে। এরপর বলল, এই কে আপনি? আর আমাকে এভাবে ধরেছিলেন কেন? আমি কোথায়? তুই আমার কাছে। আরে ভাই, বাংলা কথা বুঝেন না? আমি তো আপনার কাছে, সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু সেই আপনিটাকে আর আমাকে এখানে কেন ধরে নিয়ে এসেছেন? আমি কেউ না, আমি শুকনো পাতার মতো। আমাকে চাইলে গুড়িয়ে দেয়া যায়। আমি ধুলোর মতো, আমাকে চাইলে আবর্জনার মতো ঝেড়ে ফেলা যায়। আমি অপ্রয়োজনীয় কাঠ পেন্সিল, যাকে কেউ রাখে অভ্যাসী কিংবা নিছক শৌখিনতায়। উরি বাবা, আমি তো পুরো উপন্যাসিক হয়ে গেছি। যাই বলিস, তোর ভিতরে ট্যালেন্ট আছে বলতে হবে। তোকে দেখে আমি কি অদ্ভুত অদ্ভুত কথা বলতেছি। এখন ভাবতেছি এই বন্দুক নিয়ে খেলা বাদ দিয়ে কয়েকটা বই দেখব, এরপর সেগুলো প্রকাশ করে আমি বিশাল মাপের লেখিকা হয়ে যাব। এই আপনি কি পাগল নাকি? কি বলি আর কি উত্তর দেন? মাথাটাতে সব গেছে, তাই না? পাবনা থেকে ছাড়া পেয়েছেন কবে? না রে, পাবনায় যাওয়া হয়নি, তবে এখন মনে হয় যেতেই হবে। এসেছিলাম তোর অবস্থার উন্নতি হয়েছে কিনা সেটা দেখার জন্য, কিন্তু তোকে দেখে তো আমার নিজের অবস্থারই অবনতি হয়ে গেছে। আরে ভাই, আপনার পায়ে ধরি, প্লিজ ক্লিয়ার করে বলেন আমাকে এখানে কেন ধরে নিয়ে এসেছেন? আমি তো গিয়েছিলাম নারী পাচারকারীদের ধরার জন্য, কিন্তু এখানে আসলাম কিভাবে? ওরে আমার সুপার হিরো, একা একা গিয়েছিলে সন্ত্রাসীদেরকে মারার জন্য, তা আবার জলে সাঁতার কেটে। জীবন কি সিনেমা নাকি যে দৌড়ে চলে গেলাম আর গিয়ে ফাইট করে সবাইকে মেরে আবার চলে আসলাম? তারা তোকে দেখে ফেলেছিল, সেই জন্য গুলি করে দিয়েছে। এরপর তোকে আমি বাঁচিয়ে এখানে নিয়ে আসলাম। আরে চুপ করুন, বারবার শুধু আমি 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 করে যাচ্ছেন। সেই আমিটা কে সেটাই তো বলছেন না। আপনার পরিচয় কি, আর আপনি কেন আমাকে এখানে নিয়ে এসেছেন? নীলা তখন কিছুটা হাসলো। এরপর সিয়ামের কাছে গিয়ে বসলো। বসে বলল, লিমা মির্জার নাম শুনেছ? দ্য ফেমাস লেডি ডন। হ্যাঁ শুনেছি, গত 1 বছর ধরে হঠাৎ করেই তার তাণ্ডব শুরু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তাকে কেউ দেখেনি। কিন্তু তার সাথে আপনার কি সম্পর্ক? ওরে শালা, তুই কি আসলেই গবেট নাকি অভিনয় করিস? তোর সামনে স্বয়ং আমি নীলা মির্জা বসে আছি, আর তুই বলছিস তার সাথে আমার কি সম্পর্ক? আমাকে দেখে কি তোর মাফিয়াগাল মনে হচ্ছে না? কথাটা শোনা মাত্রই সিয়াম মেয়েটার দিকে তাকালো। অসম্ভব সুন্দর একটি মেয়ে, কিন্তু পোশাক দেখে কিছুটা হলেও তার কর্মকাণ্ড সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে। সিয়ামের মনে মনে কিছুটা ভয় হলো, কারণ এই মেয়েটার কাজকর্ম সম্পর্কে সে শুনেছে, কিন্তু এভাবে তার সাথে দেখা হয়ে যাবে এটা সে ভাবতেও পারেনি। কিন্তু এই মেয়েটার সামনে যে ভয় পেয়েছে এটা বোঝালে চলবে না, সেই জন্য বলল, দেখুন, আপনি যেই হন না কেন, আমাকে সেখান থেকে বাঁচিয়ে এখানে নিয়ে এসেছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমাকে এখন যেতে হবে। স্যার হয়তো আমার জন্য অপেক্ষা করছেন। স্যারকে এই মিশনের সব ইনফরমেশন পাঠাতে হবে। এই কথা শোনার পর নীলা জোরে জোরে হাসতে শুরু করলো। তার এই রকম হাসি দেখে সিয়াম কিছুটা চমকে গেল। এরপর তার দিকে তাকিয়ে বলল, আমার কপালে কি কোথাও লেখা আছে যে আমি বোকা? তুই কি করে ভাবলে আমি এই কাজ করব? ডায়মন্ড চিনিস? দেখেছিস কখনো? দেখিনি, তবে নাম শুনেছি, কিন্তু এর সাথে আমার সম্পর্ক কি? ওলে বাবালে, বাচ্চাটা কিচ্ছু বোঝে না। তুই হচ্ছিস আমার কাছে ডায়মন্ডের মতো। তুই যতদিন আমার হাতে আছিস ততদিন সেনাবাহিনী আমার সাথে লাগতে আসলে আমি তাদেরকে তোকে দিয়ে ব্ল্যাকমেল করতে পারবো। আমার কাজটা অনেক সহজ হয়ে যাবে। তুই তো আমার কাছে ফ্রিতে পাওয়া একটা উপহারের মতো। এই কথা শোনার পর সিয়াম চমকে যায়। এই মেয়েটা এতটা খারাপ, কিন্তু মুখ দেখে তো কেউ কল্পনাও করতে পারবে না এই মেয়েটা এতটা ভয়ঙ্কর। তখন সে নীলার দিকে তাকিয়ে বলে, আপনি কি ভাবছেন আপনি আমাকে বন্দি করে রেখে আপনার এই জঘন্য ইচ্ছা পূরণ করবেন? সেটা কখনোই সম্ভব নয়। দরকার হয় আমি নিজে আত্মহত্যা করে মারা যাব, এরপরেও আপনার এই জঘন্য ইচ্ছা কখনোই পূরণ হতে দেব না। আত্মহত্যা করে মরে যাবি কেন? পুরো পৃথিবী এমনিতেও জানে তুই মারা গেছিস। সবাই ভেবেছে হয়তো গুলি খেয়ে তুই নদীর স্রোতে ভেসে গেছিস। তোর লাশ খোঁজাখুঁজি চলতেছে।
হঠাৎ করে তুই বের হবি আর সবাই তোকে মেনে নেবে? সবাই ভাবে অন্য কেউ তোর মুখ প্লাস্টিক সার্জারি করে ধান্দাবাজি করতেছে, কারণ তোর সাথে থাকা অফিসাররা গিয়ে বলেছে তুই মারা গেছিস। সিয়ামের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। সে ভাবতে পারেনি এই রকম কিছু হতে পারে। সে মনে মনে ভাবছিল সেনাপ্রধান তার সাথে থাকা অফিসারদেরকে না জানি কত বকাবকি করতেছে, কিন্তু এই মেয়েটার হাত থেকে সে কিভাবে রক্ষা পাবে। তখন সে মনে মনে সিদ্ধান্ত নিল কাল থেকে সে খাওয়া দাওয়া বন্ধ করে বসে থাকবে যতক্ষণ না এই মেয়েরা তাকে ছেড়ে দেয়। যদি ছেড়ে না দেয় তাহলে সে না খেয়ে মরে যাবে। তবুও তাকে ব্যবহার করে অন্য কোনো অন্যায় এই মেয়ে সংগঠিত করুক সেটা সে চায় না। সেই জন্য চুপচাপ বসে থাকলো। নীলা বেরিয়ে গেল। এরপর একজন ডাক্তার এবং 2জন নার্স ভিতরে ঢুকলো। তাদেরকে দেখে সিয়াম বলল, ভাই আপনারা প্লিজ কারা আর আমাদেরকে এখানে কি বাঁচান, করছেন? এই পাগল মেয়েগুলো আমাদেরকে এখানে নিয়ে এসেছে, এনে বন্দি করে রেখেছে। আপনার গুলি লেগেছিল, আমরা আপনার গুলি বের করেছি, তারপর ব্যান্ডেজ করেছি। আমি বলেছিলাম আপনাকে হসপিটাল ভর্তি করার জন্য, কিন্তু এই মেয়েটাই এই কথা বলার কারণে আমাকে এখানে বন্দি করে রেখেছে আর বলেছে আপনি যতক্ষণ সুস্থ না হবেন ততক্ষণ আমাকে আটকে রাখবে। দেখুন আমাদের পরিবার আছে, আমরা তো এভাবে বন্দি হয়ে থাকতে পারি না। সিয়াম কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। এই মেয়েটা সত্যিই পাগল। তখন সে চিৎকার করে ডাকতে শুরু করলো, নীলা নীলা বলে। বাইরে থাকা সিকিউরিটি গার্ডরা হতবাক হয়ে গেল। আজ পর্যন্ত কেউ তাদের ম্যাডামকে নাম ধরে তো দূর কথা তুমি বলেও ডাকতে পারেনি, সেখানে এই ছেলেটা চিৎকার করে নাম ধরে ডাকছে। নীলা তখন রুমের দরজার সামনে এসে বলল, কিরে সাদা বিলাই, চিৎকার করিস কেন? আপনি আমাকে এখানে আটকে রাখবেন ভালো কথা, কিন্তু এই মানুষগুলোকে এখানে আটকে রেখেছেন কেন? তাদের তো একটা পরিবার আছে, তাদের পরিবার তাদের কথা চিন্তা করছে। তারা আমার অপারেশন করার ছিল, সেটা করে ফেলেছে। এখন আমি ওষুধ খেয়ে ঠিক হয়ে যাব। আপনি ওদেরকে ছেড়ে দেন, ওদের পরিবার ওদের জন্য অপেক্ষা করছে। ঠিক আছে তোমরা যাও, বাট যদি এই আস্থানার কথা কাউকে বলো বা বলার চেষ্টা করো তাহলে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিব। বলে নীলা আবার সেখান থেকে চলে গেল। ডাক্তার তখন সিয়ামের দিকে তাকিয়ে বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে বাঁচানোর জন্য। রাত থেকে ভীষণ চিন্তায় ছিলাম। সিয়াম কিছু না বলে শুধু একটি মুচকি হাসি দিল। তারা সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেল। ওইদিকে নিজের উঠানের এপাশ থেকে ওপাশে হাঁটাহাঁটি করছে আর সামনে থাকা লোকগুলোকে গালি দিচ্ছে একজন মধ্যবয়স্ক ব্যক্তি। লোকগুলো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তখন সেখান থেকে রাজীব নামের একটি লোক বলে উঠল, স্যার বিশ্বাস করেন, আমরা যদি কিছু জানতাম তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতাম, কিন্তু আমরা এই ব্যাপারে কোনো কিছুই জানতাম না। হঠাৎ করে সেনাবাহিনী আক্রমণ করেছে, সেজন্য তারা বিপদে পড়ে গেছে, না হলে এরকম হওয়ার কথা ছিল না। সব কথা শেষ কথা হলো, সেনাবাহিনীর ভিতরে আমার লোক থাকার পরেও কেন আমি ইনফরমেশন পেলাম না? কেন আমার 2জন লোককে 2 দিনে মরতে হলো? তারা আমার কতটা বিশ্বস্ত ছিল সেই ব্যাপারে তোমাদের কোনো ধারণা আছে? আমার ব্যবসায় লাল বাতি জ্বালিয়ে দিয়েছে ওই সেনাপ্রধান। এখন সব কথার শেষ কথা হলো, তোমরা নিয়ে আসো আমার কাছে ওই ইনফর্মারকে। সে কেন আমাদেরকে ইনফরমেশন দিল না সেটা জানতে হবে। ওকে স্যার, এখনই আমি তাকে খবর দিচ্ছি। বলে রাজীব নামের লোকটা দৌড়ে বাইরে চলে গেল। ওইদিকে সেই মধ্যবয়স্ক ব্যক্তি একটি চেয়ারে বসলেন। এরপর হাতে থাকা বন্দুক ঘোরাতে ঘোরাতে বললেন, সব কথা শেষ কথা হলো, আমার ব্যবসা নষ্ট হলে আমি কাউকে ছাড়বো না। কত বড় সাহস আমার লোকদের গায়ে হাত দেয়। আজ পর্যন্ত কেউ আমার ব্যবসার ব্যাপারে কিছু জানতে পারেনি, সেখানে এই অফিসার এত বড় সাহস আমার বিরুদ্ধে লাগতে আসে। ওদের সবাইকে আমি শেষ করে দেব। সব কথা শেষ কথা হলো, আমাকে আমার ব্যবসা বাঁচাতেই হবে। সেটার জন্য যতজনকে খুন করতে হয় ততজনকে খুন করতে হবে। বলেই তিনি তার মাথার উপর হেড থেকে টুপিটা খুলে মাথায় হাত বোলাতে শুরু করলেন। টাক মাথায় বেয়ে ঘামের জল গড়িয়ে পড়ছে। লোকগুলো মারা গেছে এতে তার কোনো দুঃখ নেই, কিন্তু তার আসল দুঃখটা এই জায়গায় যে তার ব্যাপারটা কেউ কিছু জানতে পেরে গেল না। তো যদি জানতে পেরে যায় তাহলে তার সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে। একটু পরেই সেখানে সেনাবাহিনীর একজন কর্মকর্তা এসে দাঁড়ালেন। সেই লোকটা নিজের জায়গা থেকে উঠে দাঁড়িয়ে এরপর বলল, তুমি আমার কাছে থেকে গত মাসে কত টাকা নিয়েছিলে? 20 কোটি টাকা, তাই তো? তাহলে কেন আমাদেরকে ইনফরমেশন দিলে না? কেন আমার প্রাণের প্রিয় কর্মচারী শামীম আর নাইমকে মরতে হলো? সব কথা শেষ কথা হলো, তুমি আমার কাছ থেকে টাকা নিলে কিন্তু কাজের কাজ কিছুই করলে না। এর কারণ কি? স্যার বিশ্বাস করেন, আমি আপনার কাজটা ঠিক মতোই করেছিলাম, কিন্তু মাঝখানে একটা সমস্যা হয়ে গেল। এর আগে তো আমি আপনাদের সব ইনফরমেশন সঠিকভাবে দিয়েছিলাম, যার ফলে আপনাদের কোনো ক্ষতি হয়নি।
কিন্তু নতুন একটা ছেলে এসেছে, আপনারা তাকে চিনবেন। সে সাবেক সেনাপ্রধান আশফাক চৌধুরী, যাকে আপনারা মেরে ফেলেছিলেন, তার ছেলে সিয়াম। আমাদের এখানে সেনাপ্রধানে তাকে খুবই বিশ্বাস করে এবং তার দুজন মিলে প্ল্যান করেছে এই আক্রমণগুলো করেছিল। সাথে ছিল সেনাপ্রধানের অ্যাসিস্ট্যান্ট রিফাত সাহেব, যার ফলে আমি কোনোভাবেই ইনফরমেশন জানতে পারিনি। কি বলতেছো? আশরাফের ছেলে সিয়াম? এদের বংশের সবাই কি এরকম তার সেরা পাগল নাকি? বাপ হিরো শাস্তে গিয়ে মারা গেল, এটা দেখার পরও ছেলে আবার এই কাজে এসেছে। এদের সবার কি গাড়তেরা? এখন সব কথা শেষ কথা হলো, ওর বাপকে যখন মেরেছি তাহলে ওকেও শেষ করে দিতে হবে। সেটার প্রয়োজন হবে না স্যার, কারণ অলরেডি তার ব্যবস্থা করে দিয়েছে। তবে চিন্তার বিষয় হলো এখানে তৃতীয় পক্ষ কেউ তাকে মেরেছে, কিন্তু এই তৃতীয় পক্ষ কারা সেটা তো জানতে পারছি না। তবে নাইম এবং শামীমের কাছ থেকে যা ইনফরমেশন জানার তা হয়তো সিয়াম জেনেছিল, কিন্তু কেউ একজন সিয়ামকে শেষ করে দিয়েছে। এই কথা শোনার পর লোকটা মাথা কিছুটা ঠান্ডা হয়, কারণ সে ভয় পাচ্ছিল তার পরিচয় না সবাই জানতে পেরে যায়। কিন্তু যে তার পরিচয় জানার কথা সেই তো আর দুনিয়াতেই নেই। তখন সে হাসতে হাসতে বলল, সব কথা শেষ কথা হলো, আমার শত্রুরা মারা গেছে, এখন এই সেনাপ্রধানকে শেষ করে দিতে হবে। ও বেশি হিরো সাজার চেষ্টা করতেছে। তবে আগেরবার তো নাইম কাজটা করে ফেলেছিল, আশরাফ চৌধুরীকে মেরে ফেলেছিল, কিন্তু এবার তো সম্ভব না। আমার 2-3 জন বিশ্বস্ত লোক আছে, এদেরকে বিপদের মধ্যে ফেললে চলবে না। যারা বিশ্বস্ত ছিল তারা তো অলরেডি মারা গিয়েছে, এখন আমি কিভাবে সেনাপ্রধানকে মারবো? তখন রাজীব এই কথা শোনার পর লোকটার সামনে এসে দাঁড়িয়ে বলল, স্যার, এ ব্যাপারে আমার একটা পরামর্শ আছে। আমার মনে হয় আপনি ব্যাপারটা খুব সহজে সমাধান করতে পারবেন। আরে বাল, সব কথা শেষ কথা হলো, সমাধান যদি জানিস তাহলে বলছিস না কেন? স্যার, সমাধানটা হলো আমরা কাজটা অন্য কোনো গ্রুপকে দিয়ে দেই। আমরা জানতাম, আমার জানা মতে ভয়ঙ্কর একটা গ্রুপ গত 1 বছর ধরে লাগাতার মানুষকে মেরে যাচ্ছে। তবে গ্রুপটা চালাচ্ছে একটা মেয়ে, আপনি নিশ্চয়ই শুনেছেন নীলা মির্জার কথা। আমার মনে হয় ওই গ্রুপটার কাছে আমাদের এই কাজটা দিয়ে দেয়। তবে স্যার, তারা তো 50 কোটি ছাড়া কোনো কাজই করে না। আরে বল, টাকা নিয়ে কোনো সমস্যা আছে নাকি? 50 কোটি কেন, 500 কোটি দেব। কিন্তু সব কথা শেষ কথা হলো, ওই সেনাপ্রধানের লাশ আমার পায়ের কাছে আসতে হবে। যতক্ষণ না পর্যন্ত ওর লাশ আমি চিবিয়ে খাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমার শান্তি হবে না। ওর চোখগুলো আমি কাটা চামচ দিয়ে তুলে ফেলবো। ওকে স্যার, তাহলে আমি ওদের সাথে যোগাযোগ চেষ্টা চালাচ্ছি। ওদের সাথে যোগাযোগ করাটাও ভীষণ কষ্টের, তবুও আমি চেষ্টা চালাচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব ওদের সাথে যোগাযোগ করে এই কাজটা ওদেরকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি কাজ চালাও, আমি ওর লাশ দেখতে চাই। লাশ লাশ বলে লোকটা হাসতে শুরু করলো আর নিজের টাক মাথায় ভয়ঙ্করভাবে হাত বোলাতে শুরু করলো। ওদিকে দুপুর হতে চলেছে, কিন্তু সিয়াম কোনো কিছুই খেতে রাজি হচ্ছে না। এই খবরটা যখন নীলার কাছে গেল, তখন নীলা, রিমা এবং মায়া রুমের ভেতরে ঢুকলো। মায়ের হাতে খাবারের প্লেট। সিয়াম তখন তাদের দিকে তাকিয়ে বলল, আমি বারবার বলেছি না আমি খাবার খাবো না, তারপরেও কেন আমাকে ডিস্টার্ব করছেন? প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। ওরে শালা, তুই ইংরেজি ফোটাচ্ছিস? তুই জানিস আমি ক্লাস 8 পাস, আমার সামনে ইংরেজি বলতেছিস? আমিও কিন্তু ইংরেজি জানি, এমন একটা ইংরেজি গ্র্যান্ড মারবো না, মাথায় তুলে দাঁড়াতে পারবি না। রিমা চুপ কর। তা মহাশয়, শুনলাম সকাল থেকে চিন্তা করেছেন খাবার না খেয়ে বসে থাকবেন, এর কারণ কি? যা শুনেছেন তা ঠিক শুনেছেন, আমি খাবার খাবো না। যদি আমাকে ছেড়ে না দেন, আমাকে এখানে কেন আটকে রেখেছেন? আপনি জানেন না আমি একজন দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা? আরে রাখ বেটা, তুই কি ভেবেছিস তুই না খেয়ে থাকলে তোকে আমরা ছেড়ে দেব? আরে বেটা, এই যে হাতে পিস্তলটা দেখতে পাচ্ছিস, গুলি করে তোর মাথার খুলি উড়িয়ে দেব। বলে নীলা যখন পিস্তলটা শিয়ামের দিকে তাক করতে যাবে, ঠিক তখনই সামনে মায়া এবং রিমা দাঁড়িয়ে গেল। এরপর রিমা বলে উঠল, ম্যাডাম, এই কাজটা করবেন না। মালটা আমার সেই পছন্দ হয়েছে, মায়েরও হয়েছে। আমরা চিন্তা করছি দুজন তো আর এই মালটাকে নিতে পারবো না, তাই দুজন টস করবো, যে জিতবে মালটা তার। আপনি ওরে মারবেন না। হ্যাঁ ম্যাডাম, ওর দিকে তাকিয়ে দেখেন কি জোস দেখতে। আমি চিন্তা করছি বিয়ে করলে এই মালটাকেই করব। নীলা শুনে তো মাথায় পুরো আগুন ধরে গেল। তখন সে তাদের দুজনের দিকে এগিয়ে গেল। এরপর দুজনের চুলের মুঠি ধরে তার মুখের সামনে নিয়ে আসলো। এরপর বলল, কি বললি? এই সাদা বিলাইটাকে তোদের পছন্দ হয়েছে? তাহলে শুনে রাখ, তোরা দুজন মিলে আজকে সন্ধ্যার মধ্যে কাজী ডেকে নিয়ে আসবি।
না, দুজনকে এক কাজে দিলে হবে না। মায়া, তুই যাবি গিয়ে কাজে ডেকে নিয়ে আসবি, আসতে না চাইলেও তুলে নিয়ে আসবি। আর রিমা, তুই বিশাল একটা খাবারের আয়োজন কর। আজকে আমার যত ছেলেপেলে আছে সবাইকে বিশাল আয়োজন করে খাওয়াবো। ম্যাডাম, আপনার মুখে ফুল চন্দন বরক, আমরা ভাবতেই পারিনি এত সহজে আপনি এটা মেনে নেবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাডাম। আমার হাতে যে বন্দুকটা দেখতে পাচ্ছিস, এটাতে মোট 6টা গুলি আছে। আর আমার এটা চালাতে শুরু করলে আমি আপনজন চিনি না, তোদের দুজনকে সবার প্রথমে মারবো। তোরা কি ভেবেছিস তোদের বিয়ের জন্য আমি কাজী ডাকতেছি? আরে এই মালটাকে কালকে রাতে আমি বুকিং করে দিয়েছি। যা, কাজী ডেকে নিয়ে আয়। তোদের সামনে তোদের সহযোগিতায় আমি এই সাদা বিলাইটাকে বিয়ে করব। এই কথা শুনে দুজনে একে অপরের দিকে তাকালো, এরপর মাথা নিচু করে নিল। সিয়াম এই কথাগুলো শুনে হঠাৎ চিৎকার করে বলে উঠল, ফাইজলামি করেন আমার সাথে? আমি বলতেছি আমাকে ছেড়ে দেওয়ার জন্য, আর আপনার 3 জন আমাকে বিয়ে করার কথা বলছেন। এটা কি ফাইজলামি নাকি? আমি কাউকে বিয়ে করব না। বিয়ে তুই করবি, তোর ঘাড় করবে। এই তোরা এখানে দাঁড়িয়ে কি দেখতেছিস? তাড়াতাড়ি যা, গিয়ে কাজ শুরু করে দে। আর ও কিভাবে খাবার না খেয়ে থাকতে পারে সেটা আমি দেখতেছি। এই কথা শোনার পর রিমা এবং মায়া চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল, কারণ তাদের বোঝা হয়ে গেছে সিয়ামকে তারা পাবে না। তারা গিয়ে নীলার কথা মতো আয়োজন করতে শুরু করলো। এদিকে নীলা গিয়ে সিয়ামের পাশে বসলো, এরপর বলল, আচ্ছা, খাবার খাবি না ভালো কথা, সেটা বাদ দে। একটু পর এমনিতেই তোকে শুয়ে চেপে ধরে খাবার খাওয়াবো। এখন শোন, তোর নামটাই তো জানা হলো না, বলে দে তোর নাম কি? আমার নাম নীলাদ্রি চৌধুরী সিয়াম, সবাই সিয়াম বলে ডাকে। এটা নাম নাকি কোনো রেলগাড়ি? এত লম্বা কেন? আচ্ছা, আমি আর সবাই তো সমান না, আমি অতি স্পেশাল, সেই জন্য আমি তোকে নীল বলে ডাকবো। সবার সাথে মিলে গেলে কি আমি আর স্পেশাল থাকলাম? আপনাদের উদ্দেশ্যটা কি আমাকে একটু বলবেন? আমাকে এখানে আটকে রাখছেন, আবার এখন বিয়ে করতে চাইছেন। বিয়েটা কি ছেলে খেলা নাকি? একটা মানুষের জীবনে বিয়েটা কতটা গুরুত্বপূর্ণ সেটা কি আপনি জানেন? এটা সারা জীবনের একটা বন্ধন, আর আপনি সেটাকে এতটা তুচ্ছ-তাচ্ছিল্য করছেন। জানা নেই চেনা নেই, কালকে আমাকে তুলে নিয়েছেন আর আজকে আমাকে বিয়ে করতে চাইছেন। এসবের কারণ কি? এই কথা শোনার পর নীলা সিয়ামের দিকে এগিয়ে গেল, এরপর তার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, মামা, তোরে না আমার সেই ভাল লাগছে। আমি কাল রাতেই চিন্তা করে নিয়েছি, যদি বিয়ে করি তাহলে তোকেই করব। তোরে রাগলেও ভাল লাগে, কাঁদলেও ভাল লাগে, হাসলেও ভাল লাগে। আমি বুঝি না তোরে আল্লাহ কি দিয়ে বানাইছে। আরে চুপ করেন তো। এই দেখেছিস, রাগ করায় তোকে একদম লাল টমেটোর মতো লাগতেছে। ইচ্ছা করছে তোরে কুচি কুচি করে খেয়ে নেই, তবে এখন সেটা করা যাবে না। এখন তুই খাবার খাবি কিনা সেটা সরাসরি বলে ফেল। এই নীলাম এই যে কিন্তু না শব্দটা শুনতে পারে না, সেটা আগে থেকে জেনে রাখ। তুই যদি না করিস তাহলে তোর হাত পা বেঁধে চেপে চেপে খাবার খাওয়াবো। এখন ভালো হবে তুই নিজের হাতে খাবার খেয়ে নে, এতে তোরও ভালো হবে, আমারও ভালো হবে। আমার আবার কোনো জিনিস কষ্ট করে অর্জন করতে ভালো লাগে না। সিয়াম বুঝতে পারলো এই মেয়ের হাত থেকে বাঁচতে হলে তাকে কাজটা করতেই হবে, সেই জন্য চুপচাপ খাবারের প্লেট হাতে নিয়ে খেতে শুরু করলো। ওদিকে নীলা হাসতে হাসতে বাইরে বেরিয়ে গেল। তখনই একটি লোক তার সামনে এসে বলল, ম্যাম, আপনার সাথে একজন দেখা করতে এসেছে, বলছে খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, তার সাথে কি দেখা করবেন? নীলা একটু চিন্তায় পড়ে গেল। এই সময় কে তার সাথে দেখা করতে আসলো, আর সে চিনল কিভাবে এই আস্তানা? নীলা লোকটার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, আমার ড্রয়িং রুমে ওকে নিয়ে বসা, আর ঢোকানোর সময় ভালো করে চেক করে ঢুকাবি, অস্ত্র থাকতে পারে সাথে। এটা নিয়ে কোনো চিন্তা করবেন না ম্যাডাম, আপনার কোনো ক্ষতি আমরা হতে দিব না। আমরা যতদিন বেঁচে আছি ততদিন আপনি সম্পূর্ণ নিরাপদ। বলেই লোকটা চলে গেল। আর নীলা রেডি হয়ে নিচে নামলো। নিচে নামতেই দেখতে পেল রাজীব বসে আছে। সে রাজীবকে খুব ভালো করেই চেনে, কিন্তু এখন সেটা ওকে বুঝতে দিলে চলবে না। সে চুপচাপ রাজীবের সামনে বসলো। রাজীব উঠে তাকে সালাম দিল, আর নীলা সালামের জবাব দিয়ে বলল, এই কে রে তুই? আর আমার সাথে দেখা করতে চাইছিস? তা আবার ইম্পর্টেন্ট ব্যাপার? কি হয়েছে সরাসরি বল। আর তুই আমার আস্তানা চিনলি কি করে? ম্যাডাম, আপনার নাম অনেক শুনেছি, কিন্তু এভাবে আপনার সাথে দেখা হয়ে যাবে ভাবতেও পারিনি। অনেক কষ্ট করে আপনার ঠিকানা পেয়েছি। আপনার সাথে খুব গুরুত্বপূর্ণ একটা ডিল করতে চাইছি। যদি কাজটা করেন তাহলে এত টাকা পাবেন যে আপনি কল্পনা করতে পারবেন না। ওই শালা, এই নীলা মির্জাকে টাকার লোভ দেখাচ্ছিস? চিনিস আমাকে? কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেব। সরাসরি বল কি কাজ? এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলিস কেন? ম্যাডাম, 2টা মার্ডার করতে হবে। ওকে, সমস্যা নেই, ফটো দিয়ে যা, কাজ হয়ে যাবে। আর কেন খুন করতে চাইছিস সেটা বলতে হবে, না হলে আমি কোনো কাজ করব না। তখন রাজীব নিজের পকেট থেকে 2টা ছবি বের করলো। এরপর সেটা নীলার হাতে দিল। নীলা ছবিটা দেখে রহস্যময় একটি হাসি দিল। এরপর চোখের ইশারায় কারণ জানতে চাইল।
তখন রাজীব বলল, এই শালার পুত্রের জন্য আমার বস কোনো কাজ ঠিকমতো করতে পারছে না। ও বর্তমানে সেনাপ্রধান। বসের কোটি কোটি টাকার ডিল ওর কারণে নষ্ট হচ্ছে। আরও একজন ছিল, কিন্তু ও শালাকে কে জানি মেরে ফেলেছে। যাক, যেই মেরে ফেলুক না কেন, আমাদের কাজ সহজ হয়েছে। আর 2টা নাম্বার হচ্ছে ওর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রিফাত। আচ্ছা ঠিক আছে, কাজ হয়ে যাবে, কিন্তু মাল দুটোকে শেষ করা এতটা সহজ হবে না, তাই পেমেন্ট বাড়িয়ে দিতে হবে। 200 কোটি তোর বসকে বলে দিবি পাঠিয়ে দিতে। আমার লোক যাবে, তার হাতে দিয়ে দিবি। ওদের লাশ পেয়ে যাবে 3 দিনের ভিতরে। কিন্তু একটা কথা, ওর কারণে যে এসব হচ্ছে সেটা তোরা কিভাবে জানতে পারলি? ম্যাডাম, কথাটা বলা আমার পক্ষে বিপজ্জনক, তবুও আপনি যেহেতু কাজটা করতে রাজি হয়েছেন সেই জন্য বলছি। আমাদের একজন গুপ্তচর আছে সেনাবাহিনীতে, সে আমাদেরকে সব ইনফরমেশন পাঠিয়ে দেয় সময় মতো। তার মাধ্যমে আমরা জানতে পেরেছি এই ইনফরমেশনগুলো। আচ্ছা ঠিক আছে, এখন যা, কাজ হওয়ার পর খবর পেয়ে যাবি। ম্যাডাম, একটা আবদার করার ছিল। এই বেটা, তুই কি ছোট বাচ্চা নাকি যে আবদার করবি? তারপরও যখন ইচ্ছে জেগেছে করে ফেল, কি আবদার? ম্যাডাম, এত দূর এত কষ্ট করে আপনার দেখা পেলাম, কিন্তু আপনার মুখটা দেখলাম না। দয়া করে একবার মাস্কটা সরাবেন, তাহলে আমি আমার দলের লোকজনের কাছে গিয়ে বলতে পারবো যে আমি লেডি ডন নীলা মির্জাকে সরাসরি দেখেছি। নীলা তখন নিজের জায়গা থেকে উঠে পকেট থেকে পিস্তলটা বের করলো। এরপর সেটা রাজীবের দিকে তাক করলো। রাজীব তখন ভয়ে ভয়ে নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালো। নীলা তখন তার দিকে তাকিয়ে বলল, চালাকি করিস তাই না? তুই জানিস আমার সাথে চালাকি করার ফলাফল কি হতে পারে? চুপচাপ যেদিক দিয়ে এসেছিস সেদিক দিয়ে বেরিয়ে যা, না হলে এই পিস্তল থেকে যখন গুলি বের হওয়া শুরু করবে তখন জীবিত বের হতে পারবি না। তাড়াতাড়ি ওঠ এখান থেকে। রাজীব ভয়ে ভয়ে সেখান থেকে প্রাণ নিয়ে পালালো। নীলা তখন পিস্তল ঘোরাতে ঘোরাতে যখন ওপরের দিকে উঠছিল, সিয়ামের দরজার সামনে গিয়ে তাকাতে দেখলো সিয়াম দরজার পাশে দাঁড়িয়ে তাদের সব কথা শুনছে। নীলা তখন ইশারায় সিয়ামকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার? সিয়াম তখন রেগে নীলাকে টানতে টানতে রুমের মধ্যে নিয়ে গেল। সিয়ামের রুমের মধ্যে একটি জানলা কাছের, সেই জানলা দিয়ে তাকালেই শুধু পানি আর পানি দেখা যায়। সিয়াম বুঝতে পারলো তাকে সমুদ্রের খুব কাছাকাছি কোথাও নিয়ে আসা হয়েছে। নীলা সিয়ামকে হালকা ধাক্কা দিয়ে সিয়ামের তখন রেগে তার দিকে তাকিয়ে বলল, নিজেকে আপনি কি মনে করেন? অনেক বড় মাফিয়া আপনি। আপনি জানেন না আগুন নিয়ে খেলা করলে কি হয়? আপনি কিন্তু আগুন নিয়ে খেলা করছেন, জ্বলে পুড়ে শেষ হয়ে যাবেন। আমি সব শুনেছি। শুনেছিস, ভালো কথা। তো কি হয়েছে? আমি আমার ইচ্ছা মতো যা খুশি করব, তাতে তুই বলার কে? হোয়াট? আপনি একজন সেনা সদস্যের সামনে দাঁড়িয়ে সেনা প্রধান এবং অ্যাসিস্ট্যান্টকে খুন করার প্ল্যান করবেন, আর আমি সেটা শুনে চুপচাপ বসে থাকবো? এত সহজ নাকি সবকিছু? নীলা চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, জোরে জোরে নিঃশ্বাস নিল। মনে হচ্ছিল যেন রাগ কন্ট্রোল করার চেষ্টা করছিল সে। সিয়াম তার দিকে তাকিয়ে আছে। নীলা তখন সিয়ামের গালে হাত রেখে বলল, এখনো পরিপূর্ণ বুদ্ধি হয়নি তোমার। শুধু ভিতরে সাহস দেখালে হয় না, মাথায়ও বুদ্ধি থাকতে হয়। দৌড় দিয়ে শত্রুর সামনে গিয়ে গুলি করতে সাহস লাগে, সেই সাহস তোমার মধ্যে আছে। কিন্তু এই 100 জন শত্রুর সামনে একটা পিস্তল নিয়ে গুলি করতে যাওয়ার বোকামি, সেটা হলো সাহসের প্রমাণ নয়। 100 জনকে কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা জানা হচ্ছে আরো বড় সাহসিকতা। এখনো অনেক কিছু শিখতে হবে তোমাকে, তাই এইসব নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। পুরো পৃথিবীর কাছে তুমি একজন মৃত সৈনিক। সব ভুলে যাও। সন্ধ্যায় তোমার সাথে আমার বিয়ে, কিভাবে বাসর করবে সেটা চিন্তা করো। দেখুন, আপনি কিন্তু বেশি করছেন, এর ফল কিন্তু ভালো হবে না। আপনি এই কাজটা বন্ধ করুন। যে এসেছিল তাকে না করে দিন। আপনি এই কাজটা করতে পারবেন না। এই ছেলে, সাহস বেশি বেড়ে গেছে তাই না? তুই ভুলে গেছিস তুই নীলা মির্জার আস্থানায় বন্দি আছিস। আমার কাছে কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে আমি পৃথিবী থেকে উঠিয়ে ফেলি, সে আমার যতই আপনজন হোক না কেন। তাই চুপচাপ এখানে বসে থাকবি, বেশি কথা বললে বেঁধে রাখবো এখানে। বলেই নীলা বেরিয়ে গেল। এরপর তার লোকজনকে ডেকে নিয়ে আসলো, সবার সামনে দাঁড়িয়ে বলল, তোমাদেরকে আমি 4 ঘন্টা সময় দিলাম। এর মধ্যে আমি অফিসার ইমরানকে আমার চোখের সামনে দেখতে চাই। যদি ইমরানকে নিয়ে না আসতে পারো তাহলে তোমাদের কারো ফিরে আসার কোনো দরকার নেই। আর যদি ফিরে আসো তাহলে আমার বন্দুকের গুলি থেকে বাঁচতে পারবে না। তাই ইমরানকে আমি সন্ধ্যার আগে আমার আস্থানায় দেখতে চাই। নীলার এইরকম ভয়ঙ্কর চেহারা দেখে সবাই ভয় পেয়ে গেল। তারা থরথর করে কাঁপছিল, কারণ এই মেয়ে যেটা বলে সেটাই করে। রাজীবকে নিয়ে আসা হলো। লোকটা তখন আস্তে আস্তে বলে উঠল, ও এত বড় একটা সেনা কর্মকর্তা, ওকে ধরাটা একটু কষ্টকর হবে মনে হয়। আমাদেরকে একটু সময় বাড়িয়ে দিন। কি বললি? সময় বাড়িয়ে দেব? কেন?
মনে রাখবি নীলা মির্জার কথা আর বন্দুকের গুলি একবার বের হয়ে গেলে সেটা আর ফিরে আসে না। আমি যখন বলেছি 4 ঘন্টা, তাহলে সেটা 4 ঘন্টা। 1 সেকেন্ড পরে আসলে প্রত্যেকটাকে এখানে গুলি করে মারবো। কথাটা শেষ না হতে হতেই তারা সবাই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ল, কারণ এখানে দাঁড়িয়ে থাকার সময় নষ্ট করাটা এখন তাদের কাছে বোকামি। কারণ নীলা যখন বলেছে 4 ঘন্টা, তাহলে সে 4 ঘন্টাই। ওদিকে রাজীব তখন ফিরে গেল তার বসের কাছে। এরপর বলল, বস, কাজ হয়ে গেছে। আমি নীলা মির্জার সাথে একটু আগে দেখা করে এসেছি। ও বলেছে 3-4 দিনের ভিতরে কাজ করে ফেলতে পারবে। 200 কোটি টাকা দিতে হবে বলেছে। 200 কোটি কেন? ওকে 500 কোটি দেব, কিন্তু আমার কাজ যে করে হোক তাড়াতাড়ি ওকে বল শেষ করে ফেলতে। কারণ ওই দুজনকে যদি শেষ করে দিতে পারি তাহলে আমি প্রতিদিন কয়েকশো কোটি টাকা আয় করতে পারবো। ওকে বস, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আজকে নীলা মির্জার কাছে টাকা পৌঁছে দিব। যদি আপনি ওকে দেখতেন তাহলে বুঝতে পারতেন ও কতটা ভয়ঙ্কর। ওকে যদি আমাদের দলে আনা যেত তাহলে বিশ্বাস করেন বস, আমরা প্রতিদিন 1000 কোটি টাকার ব্যবসা করতে পারতাম। আগে কাজটা করুক, এরপর আস্তে আস্তে ওকে আমাদের দলে নিয়ে আসবো। একটা কথা কি জানিস, মাছকে বড়শিতে আটকাতে হলে টুপ ফেলতে হয়, মানুষকে আটকাতে হলে টাকা ফেলতে হয়। আমরা টাকা ঢালবো, নীলা মির্জা কেন, ওর বাপও আমাদের দলে এসে যোগ দেবে। কিন্তু এর আগে ওকে দিয়ে এই কাজটা করাতে হবে। এখন যদি ওকে আমাদের দলে নিয়ে আসি তাহলে যদি কোনোভাবে ও ধরা পড়ে যায় তাহলে আমাদের কথা বলে দিবে। এর চেয়ে বরং কাজটা হয়ে যাক, সব কিছু ঠান্ডা হোক, এরপর থেকে ওকে আমাদের দলে নিয়ে আসবো। বাহ বস, আপনার কি বুদ্ধি! সত্যি আপনার কাছে আমরা এখনো দুধের শিশু। আমি রাজনীতি করে যদি 10টার কথা বলি তাহলে তার মধ্যে 5টা থেকে মিথ্যা, আর বাকি 5টার মধ্যে 3টা কোনো মূল্য থাকে না, আর 2টা সেগুলো মিথ্যে আশ্বাস। বুঝলাম না বস। তোর এই মাথায় এসব ঢুকবে না, তাই ঢুকানোর চেষ্টাও করি না, মাথা ফেটে মরে যাবে। হ্যাঁ বস, আমার পক্ষে এসব সম্ভব নয়। আপনি মাথায় এসব ঢুকানোর কারণে হয়তো আমার মাথায় চুল পড়ে টাক হয়ে গেছে। যদি আমি এসব ঢুকানোর চেষ্টা করি তাহলে তো আমার মাথায় চুল থাকবে না, মানুষ আমাকেও টাকলা বলবে। দরকার নেই বাবা এসব মাথায় ঢুকানোর। এই কথা শোনার পর সামনে থাকা লোকটার মাথায় আগুন ধরে গেল। সে চিৎকার দিয়ে বলে উঠল। তখন রাজীব নামের লোকটা পালিয়ে সেখান থেকে চলে গেল। ওদিকে সন্ধ্যা হয়ে গেছে। অফিসার ইমরানকে বেঁধে রাখা হয়েছে নীলার আস্তানার গোপন একটি রুমে। সেখানে তাকে কিছু আদর যত্নও করা হচ্ছে। ওইদিকে নীলা নিজে দাঁড়িয়ে থেকে আজকে তার লোকজনদেরকে খাওয়াচ্ছে, কারণ তার আজকে বিশাল একটা কাজ করে ফেলেছে। এর মধ্যে আবার তার জীবনের সবচেয়ে খুশির দিন আজকে, কারণ সিয়ামের শত অনিচ্ছা সত্ত্বেও সে জোর করে সিয়ামকে বিয়ে করে ফেলেছে। সিয়াম রুমের মধ্যে আছে। নীলা সবাইকে খাইয়ে রুমের মধ্যে গেল। গিয়ে দেখলো সিয়াম জানালার দিকে তাকে সূর্যাস্ত দেখছে। কাছে যেতেই বুঝতে পারলো সিয়াম কান্না করছে। এটা দেখে নীলার চোখে জল চলে আসলো। পিছন থেকে সিয়ামকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, নীল, তুমি কি কখনো দূরের ওই আকাশ দেখেছো? দেখো কি আগ্রহ তার মাটির সাথে মিলনে। কিন্তু সেটা কি সম্ভব? আকাশ তো চাইলেও মাটিতে স্পর্শ করতে পারে না। জীবনে অনেক কিছুই আসে যেগুলো আমরা চাইলেও গ্রহণ করতে পারি না। তোমার কাছে আমি সেই অনাকাঙ্ক্ষিত কিছু একটা, যেটা তুমি চাইলেও গ্রহণ করতে পারছো না। তবে গৌরী প্রসন্ন মজুমদারের কাছ থেকে দাঁড় করেই বলছি, যদি হিমালয় আলপসের সমস্ত জমাট বরফ একদিন গলেও যায় তবুও তুমি আমার। যদি নায়াগ্রা জলপ্রপাত একদিন সাহারার কাছে চলেও যায় তবুও তুমি আমার। সিয়াম আর থেমে থাকতে পারল না। পিছন ফিরে তাকাতে বেশ রাগে গলায় বলল, আপনার স্পর্শগুলো আমার কাছে জঘন্য মনে হচ্ছে। যাকে ভালোবাসার স্পর্শ বলে দাবি করছেন সেগুলো আমার কাছে শুধু কামনা। আপনি হয়তো আমার কাছ থেকে আপনার কামনার আগুন মিটিয়ে নিতে পারবেন, কিন্তু ভালোবাসার স্পর্শ কখনোই পাবেন না। মুখ সামলে কথা বলো নীল। তুমি কি আমাকে ওই রকম মেয়ে মনে করো? যদি ওই রকম মেয়ে হতাম তাহলে তোমাকে বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ করতাম না। তুমি আমার কাছে বন্দী। আমি চাইলেই নিজের চাহিদা পূরণ করতে পারতাম। কিন্তু নীল, কামনা আর প্রেম দুটি হচ্ছে সম্পূর্ণ আলাদা। কামনা একটা সাময়িক উত্তেজনা মাত্র, আর প্রেম হচ্ছে ধীর, প্রশান্ত ও চিরন্তর। আমার সাময়িক তুমিটাকে চাই না, চিরন্তর তুমিটাকে চাই। ও রিয়েলি? তাহলে শুনে রাখুন, আমি কখনোই আপনার হব না, ছিলাম না, আর হতেও চাই না। এটা তো সময় বলে দিবে। জানো, সময় জিনিসটা বড্ড অদ্ভুত। এটা আমাদের কাছ থেকে অনেক সময় অনেক কিছু কেড়ে নেয়, আবার মুহূর্তের মধ্যে এত কিছু দেয় যেটা আমরা কল্পনাও করি না। সময়ের স্রোতে আমি হারিয়েছি কত কিছু। হ্যাঁ, কত কিছু। তুমি কি হারিয়েছ? বাবা মাকে? হয়তো হ্যাঁ।
কিন্তু আমার ইতিহাস বুকে কাঁপন ধরিয়ে দিবে তোমার। সিয়াম একবার বেশ চমকে তাকালো নীলার দিকে। নীলা কিভাবে জানলো সিয়ামের বাবা মাকে সে হারিয়েছে? সিয়াম জিজ্ঞাসাভরা দৃষ্টি নিয়ে তাকালো। নীলা বুঝেও না বোঝার ভান করলো। এরপর বলল, নীল, আজ আমাদের বাসরাত, আজকে এরকম কান্না করলে হবে? আচ্ছা দেখি তো আমি আমার পিচ্চি বরটাকে হাসাতে পারি কিনা। বলো তো বাংলা সিনেমার ওই চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের আসল মালিককে? সব নায়িকার বাবাই তো চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক থাকে। সেটা আমি কিভাবে বলবো? ওইটা ওই সিনেমার ডিরেক্টরকে কি জিজ্ঞাসা করেন। আপনি কিন্তু কথা ঘোরানোর চেষ্টা করছেন। কেন এসব করেন বলবেন আমায়? টাকা তো অনেকভাবে কামানো যায়, মানুষকে মেরে টাকা রোজগার, তাও আবার একটা মেয়ে হয়ে। সত্যি জঘন্য। কি করব বলো, আমার কাছে তো আর বাংলা সিনেমার সাবানের সে সেলাই মেশিন নেই যে ওটা ঘুরে আমি গার্মেন্টসের মালিক হয়ে যাব। তবে আমি সেই ঠেলাগাড়িটা খুঁজতেছি যেটা দিয়ে নায়ক জসিম বড়লোক হয়েছে। ওইটা পেয়ে গেলে এসব কাজ অফ। কথাটা শুনে সিয়াম নিজের অজান্তে হেসে দিল, কিন্তু পরক্ষণেই হাসি বন্ধ করে নিল। কারণ আজকে যে তার হাসির দিন নয়, আজ 29শে ডিসেম্বর। কয়েক বছর আগে এই দিনে তার বাবাকে সন্ত্রাসীদের হাতে শহীদ হতে হয়েছিল। সিয়াম তখন কান্না করতে করতে নীলার দিকে তাকিয়ে বলল, আপনি আমাকে হাসানোর চেষ্টা করলেও আজ হাসাতে পারবেন না, কারণ আজ আমার জীবনের রহস্যময় একদিন। এই দিনে আমি আমার বাবাকে হারিয়েছিলাম। বাবার রক্তাক্ত দেহটাকে আমি নিজের হাত দিয়ে স্পর্শ করেছিলাম। আজকের দিনে আমি হাসতে পারি কিভাবে বলতে পারেন? নীলাও একবার কান্না করে দিল। হুমায়ুন আহমেদ বলেছিলেন, যখন কেউ কারোর জন্য কাঁদে সেটা হলো আবেগ, যখন কেউ কাউকে কাঁদায় সেটা হলো তার প্রতারণা, আবার যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সেটা হলো প্রকৃত ভালোবাসা। তবে কি নীলা সত্যি সত্যি সিয়ামকে ভালোবেসে ফেলেছে? হ্যাঁ, নীলা সত্যিই ভালোবেসে ফেলেছে সিয়ামকে, বড্ড বেশি ভালোবেসে ফেলেছে। নীলা তখন সিয়ামকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তুমি জানো না নীল, আমি কি হারিয়েছি। আমার কষ্টের কাছে তোমার কষ্টগুলো ধুলোকণার মতো মনে হবে। আমি চোখের সামনে নিজের ছোট বোনকে নরপশুদের হাতে ইজ্জত হারাতে দেখেছি, মেয়ে হয়ে মায়ের ইজ্জত হারানোর দৃশ্য দেখেছি, তা আবার নিজের বাবার উপস্থিতিতে। নৃশংসভাবে নিজের বাবার দেহটাকে ক্ষত বিক্ষত হতে দেখেছি, তা আবার নিজের চোখের সামনে। পরিবারের 3 সদস্যকে একদিনে হারিয়েছি আমি। বলতে পারো আমি কিভাবে বেঁচে আছি? আমাকে কি কান্না করতে দেখেছো? এই কথা শোনার পর সিয়াম নিস্তব্ধ হয়ে গেল। সব সময় বন্দুক নিয়ে রাগি চোখে ঘোরা মেয়েটির ভিতরে যে এত কষ্ট আছে এটা সে ভাবতেও পারেনি। সে চুপচাপ শুধু তাকিয়েছিল নীলার দিকে। তখন নীলা তাকে বলে উঠল, রহস্যের পর্দাটা পার করে যাওয়া সব মানুষের পক্ষে সম্ভব হয় না। জীবনে প্রতিটা ইঞ্চিতে রহস্য লুকিয়ে থাকে। সেই রহস্য আমরা অনেকে উদ্ঘাটন করতে পারি না। যারা করতে পারি তারাই জীবনে সফল হই, আর যারা ব্যর্থ হই তারা জীবনটাকে জ্বালাময় বিষাদ এক রণক্ষেত্র মনে করি। কিন্তু জীবনটা আসলে উপভোগ করার মতো একটা জিনিস, যদি সেটা পারা যায়। সিয়াম বুঝতে পারল এই মেয়েটা ভিতরে হাজারো রহস্য লুকিয়ে আছে, যেটা উদ্ঘাটন করার ক্ষমতা তার মতো মানুষের পক্ষে সম্ভব নয়। সে অবাক চোখে তখন তাকিয়েছিল। তখন হঠাৎ করেই অনুভব করলো তার ঠোঁটজোড়া কেউ একজন দখল করে নিয়েছে। সে কিছুক্ষণের জন্য পাথর হয়ে গেল। নিজের অনুভবের শক্তিটা যেন আজ হারিয়ে ফেলেছে সে। একটু পরে নীলা স্বেচ্ছায় তাকে ছেড়ে দিয়ে তার গালে হাত রেখে বলল, জামাই মহাশয়, খাবার তো তখনই মজা হয় যখন তার মধ্যে লবণের পরিমাণটা ঠিক থাকে। তাই ভালোবাসাবিহীন স্পর্শটাকে আমি চাই না। তুমি কি ভাবছিলে জোর করে তোমার সাথে বাসর করব? কখনোই না। তবে চ্যালেঞ্জ নিতে চাইলে আমার সাথে নিতে পারো। তুমি একদিন নিজেই আমার কাছে ধরা দিবে। তবে বাসর না করলে কি হবে? আমার পিচ্চি জামাইকে তো একটা সারপ্রাইজ দিতেই পারি। আজ তুমি তোমার জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ পাবে। চলো। বলে নীলা টানতে টানতে সিয়ামকে নিয়ে গেল একটি সিঁড়ি দিয়ে। সিঁড়িটা উপর দিকে উঠছে না, বরং মাটির নিচের দিকেই যাচ্ছে। সে বুঝতে পারলো না নীলা তাকে কোথায় নিয়ে যাচ্ছে, কিন্তু ভিতরে যাওয়ার পর তার কাছে বিষয়টা স্পষ্ট হয়ে গেল। সেনা কর্মকর্তা ইমরান সাহেবকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। তাকে প্রচণ্ড পরিমাণে অত্যাচার করা হয়েছে, এটা তার অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। এই অবস্থা দেখা মাত্রই সিয়াম দৌড়ে গেল তার কাছে। এরপর নীলার দিকে তাকিয়ে চিৎকার করে বলল, আর ইউ ম্যাড? আপনি কি পাগল হয়ে গেছেন? একজন সেনা কর্মকর্তাকে এভাবে অত্যাচার করার সাহস আপনি কিভাবে পেলেন? সত্যিই তুমি হাসালে নীল। একে যদি তুমি সেনা কর্মকর্তা বলো তাহলে বিশ্বাসঘাতক কাকে বলবে? তুমি জানো এর কুকীর্তি সম্পর্কে? এই লোকটা সেনাবাহিনীর ভেতর থেকে সেনাবাহিনীর সকল ইনফরমেশন মাফিয়াদের কাছে সাপ্লাই করতো টাকার বিনিময়ে।
এই কথা শোনার পর সিয়ামের মাথা যেন আকাশে ভেঙে পড়ল, কিন্তু সে নিজেকে শক্ত করে বলল, কি বলছেন আপনি? আপনার কথার কি কোনো প্রমাণ আছে? আপনি জানেন কার দিকে আঙুল তুলছেন? প্রমাণ চাই তাই না? ওয়েট, প্রমাণ দিচ্ছি। এই কে কোথায় আছিস? আমার পিচ্চি জামাইটিকে প্রমাণ দিয়ে দে তো। বলতে না বলতেই দুইটা লোক ঝড়ের বেগে ছুটে আসলো। এরপর ইমরান সাহেবের মুখের বাঁধন খুলে দিয়ে বলল সত্যি কথা বলার জন্য। ইমরান সাহেব তখন কান্না করতে করতে বললেন, দয়া করে আমাকে আর মেরো না, আমার যথেষ্ট শাস্তি হয়েছে। আমি স্বীকার করেছি আমি এই অন্যায় কাজের সাথে জড়িত ছিলাম। আমি সেনাবাহিনীর সকল গোপন ইনফরমেশন মাফিয়ারদের কাছে সাপ্লাই করতাম, যাতে তারা তাদের কাজ চালিয়ে যেতে পারে আমাদের চোখের আড়ালে। সেই জন্য আমি তাদের কাছ থেকে বিশাল এক অ্যামাউন্টের টাকা নিতাম। আমি আর কোনোদিনও এরকম কোনো কাজ করব না, আমাকে ক্ষমা করে দিও। এই কথা শোনার পর সিয়ামের মাথায় যেন আগুন ধরে গেল। একজন সেনা কর্মকর্তা হয়ে কিভাবে এই জঘন্য কাজের সাথে সে জড়িত হতে থাকতে পারে। সে তখন নীলার দিকে তাকালো। নীলা এগিয়ে আসলো, এরপর নিজের পিস্তলটা ইমরান সাহেবের মাথার দিকে তাক করলো। ইমরান সাহেব কান্না করতে শুরু করলেন। নীলা তখন টান দিয়ে সিয়ামকে নিজের কাছে নিয়ে আসলো। এরপর সিয়ামের হাতে নিজের হাতের সাথে রেখে ট্রিগারে চাপ দিল। সঙ্গে সঙ্গে গুলি ইমরান সাহেবের মাথাটা চূর্ণ বিচূর্ণ করে দিল। সিয়াম চোখ বন্ধ করে নিল। নীলা তখন সিয়ামের মাথায় পেছনে হালকা একটা ধাক্কা দিয়ে বলল, গুলি করতে এত ভয় কিসের সিয়াম চৌধুরী? এই তোমার সাহস? মনে রাখবে একটা কথা, অন্যায়কারী যেই হোক না কেন তাকে শাস্তি পেতেই হবে। এতে যদি তোমার জন্মদাতা পিতাও হয় তবুও তাকে এভাবেই গুলি করে মারতে হবে। সিয়াম অবাক হয়ে শুধু মেয়েটার কথা শুনে যাচ্ছে। সে ভাবতে পারেনি এইরকম কিছু নীলা বলবে। নীলা তো একজন মাফিয়া, তাহলে এই কাজ কেন সে করলো? তাকে তো টাকা দেওয়া হয়েছিল সেনাপ্রধান এবং রিফাত সাহেবকে মারার জন্য, তাহলে সে ইমরান সাহেবকে কেন মারলো? এটা সিয়ামের মাথায় ঘুরপাক খাচ্ছে। তখনই নীলা বলে উঠল, যাও, আমাদের পরের টার্গেট পূরণ করো। তাড়াতাড়ি রিফাত সাহেব এবং সেনাপ্রধান নাজমুল চৌধুরীকে ধরে নিয়ে আসো। তাদের দুজনকে আমি আজকে রাতের ভিতরে আমার আস্থানায় দেখতে চাই। নাজমুল সাহেব বর্তমানে তার বাসায় আছেন, আর রিফাত সাহেবকে পেয়ে যাবে ঢাকা সেনা ব্যাটালিয়নে। এই কথা শোনার পরে সিয়াম বুঝতে পারল তাদের সাথে খারাপ কিছু হতে চলেছে। তখন সে নীলার কাছে এসে বলল, আপনি আমাকে ভালোবাসেন তাই না? কেন বিশ্বাস হয় না? যদি আমাকে সত্যি ভালোবেসে থাকেন তাহলে এই কাজ করবেন না। তারা দুজন এরকম কাজের সাথে জড়িত নয়, এই ব্যাপারে আমি নিশ্চিত। তাই তাদের কোনো ক্ষতি করবেন না দয়া করে। আমি আমি আপনার পায়ে ধরি, প্লিজ এই কাজ করবেন না। বলে সিয়াম নীলার পা জড়িয়ে ধরল। নীলা তখন হাসতে শুরু করলো। নীলা হাসতে হাসতে সিয়ামকে উঠিয়ে জড়িয়ে ধরে বলল, ছি ছি, এই কাজ তুমি কিভাবে করলে নীল? তুমি না আমার পিচ্চি জামাই? জামাইকে কখনো বউয়ের পা ধরতে পারে? কেন আমার পা ধরলে? দয়া করে আপনি আপনার এইসব ফাইসলামি বন্ধ করেন। আপনি জানেন না ওনারা দুইজন আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আপনার কাছে বিষয়টা সাধারণ মনে হলো, আমার এবং আমার দেশের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তাদের দুজনের বেঁচে থাকাটা খুব দরকার। নীলা মির্জা কোনোদিন কোনো ভালো মানুষকে খুন করেনি, আর করবেও না। যদি তারা সত্যিই ভালো মানুষ হয়ে থাকেন তাহলে তারা সুরক্ষিতভাবে এখান থেকে ফিরে যাবেন। কিন্তু যদি কোনোভাবে অন্যায় কাজের সাথে জড়িত থাকেন তাহলে তাদের লাশ ঠিক এভাবেই তোমার সামনে পড়বে। বলেই নীলা সেখান থেকে কোথাও একটা চলে গেল। সিয়াম পেছন থেকে ডাকার চেষ্টা করলো, কিন্তু সে শুনতেই চাইল না। কিন্তু সে না শুনেই চলে গেল। ওদিকে সিয়াম নিজের জায়গায় বসে পড়ল। তখন মায়া আর রিমা তার কাছে এসে বলল, স্যার, এখন আপনার ঘুমানোর প্রয়োজন, চলুন আপনাকে আমরা রুমে দিয়ে যাই। আপনার হাতের অবস্থা অনেক ভালো নয়। কি ব্যাপার, আপনারা আমাকে স্যার বলে ডাকছেন কেন? কালকে তো কি সব বাজে নামে ডাকছিলেন। সরি, আমাদেরকে ক্ষমা করে দিবেন, আমরা বুঝতে পারিনি আপনি আমাদের বসের স্বামী হতে চলেছেন। তবে রিমা, একটা জিনিস লক্ষ্য করেছিস? ম্যাডাম কিন্তু স্যারকে অনেক ভালোবাসে। স্যারের মধ্যে তার প্রমাণ পাওয়া যাচ্ছে। কি সব আজে বাজে কথা বলেন আপনারা? আমরা কোথায় আজে বাজে কথা বললাম? হ্যাঁ, আপনার ঠোঁটে লিপস্টিক দেওয়া আছে, এটা নিশ্চয় আপনি দেননি। ম্যাডাম দিয়েছে, তাও আবার খুব যত্ন করে। এই কথা শোনার পর সিয়াম নিজের ঠোঁট চেপে ধরল। এরপর দৌড়ে সেখান থেকে বেরিয়ে রুমের মধ্যে চলে গেল। ওদিকে রিমা এবং নীলা সেখানে দাঁড়িয়ে হাসতে শুরু করলো। সেনাপ্রধানের বাড়িতে যখনই নীলার লোকজন গিয়ে পৌঁছালো, সেনাপ্রধান তাদেরকে দেখে হাসি মুখে এগিয়ে আসলো। লোকগুলো যেন অবাক হয়ে গেল। তারা ভেবেছিল হয়তো তিনি বাঁচার জন্য তাদেরকে গুলি করবেন, সেই জন্য তারা প্রস্তুত হয়ে এসেছিল। কিন্তু তাদের ধারণার বাইরে সব কিছু ঘটে গেল।
দুজনেই বেশ হাসি খুশিভাবে তাদের সাথে চলে আসলেন। তাদের দুজনকে নিয়ে আসা হলো নীলার আস্তানায়। এরপর নীলা এবং তারা দুইজনেই একটি গোপন মিটিং করলেন। সেই রুমের ভিতর থেকে কয়েকটা গুলি চলারও শব্দ আসে। শিয়াম দৌড়ে গিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে চিৎকার করে নীলাকে ডাকতে শুরু করলো। তবে কি সেনাপ্রধান এবং রিফাত সাহেবকে নীলা মেরে দিল? যদি সত্যি সত্যি মেরে দেয় তাহলে সিয়াম ঠিক করেই নিল নীলাকেও সে বাঁচিয়ে রাখবে না, যে করেই হোক নীলাকে সে খুন করবেই। তবে নীলার এইরকম কর্মকাণ্ড তাকে ভীষণভাবে আঘাত দিয়েছে, কারণ নীলাকে সে ভালোবেসে ফেলেছে। তাকে খুন করতে হবে কথাটা ভাবতেই সিয়াম ভীষণ খারাপ লাগতে শুরু করলো, কিন্তু তাকে অবাক করে দিয়ে একটু পর নীলা সেখান থেকে বেরিয়ে আসলো। এরপর সিয়ামের দিকে তাকিয়ে বলল, আমি জানতাম আমার জামাই এখানেই দাঁড়িয়ে থাকবে। যাও, তাড়াতাড়ি যাও, তোমাকে ডাকতেছে। নিজের ডিউটি ছেড়ে এখানে কি করতেছো? নীলার কথার কর্ণপাত না করেই সিয়াম দৌড়ে ভিতরে গেল। ভিতরে যেতেই দেখতে পেল সেনাপ্রধান নাজরুল সাহেব এবং তার অ্যাসিস্ট্যান্ট রিফাত সাহেব চেয়ারে বসে আছেন। তারা বেশ হাসি মুখেই বসে আছেন। এটা দেখার পর সিয়ামের যেন প্রাণ ফিরে আসলো। সে ভেবেছিল হয়তো তাদের দুজনকে মেরে ফেলা হয়েছে। সিয়াম তাদের সামনে গিয়ে স্যালুট দিয়ে দাঁড়িয়ে রইল। সেনাপ্রধান হাসি মুখেই বলল, কি ব্যাপার সিয়াম, কেমন আছো? আমি ভালো আছি স্যার, আপনারা কেমন আছেন? আর আপনাদের এখানে ধরে নিয়ে আসার কারণ কি, সেই ব্যাপারে কিছু জানতে পেরেছেন? এসব কথা পরে হবে, এখন প্রস্তুত হয়ে নাও। কালকে আমাদেরকে একটা মিশনে যেতে হবে। কাল এমন একটা অপরাধীকে দেখতে পাবে যাকে দেখার পর হয়তো তুমি বিশ্বাস করতে পারবে না এই লোকটা অপরাধী হতে পারে। তবে মনে রেখো, কালকে আমাদের জীবন মরণের লড়াই। কালকে হয় আমরা বাঁচব, না হলে ওই লোকটা বাঁচবে। স্যার, কে সেই অপরাধী? সেটা কাল উপস্থিত হওয়ার পরে জানতে পারবে। তবে একটা কথা মাথায় রাখবে, সামনে যদি তোমার বাবা আশফাক সাহেব কবর থেকে উঠে দাঁড়িয়ে থাকেন, এরপরও যেন তোমার হাত গুলি চালাতে দেরি না করে। মনে রাখবে, আমাদের শরীরে যে পোশাক আমরা জড়িয়েছি সেটার সম্মান আমাদেরকেই রক্ষা করতে হবে। ইয়েস, আর আমি কথা দিচ্ছি, কাল যেই হোক না কেন তাকে যতক্ষণ না শেষ করছি ততক্ষণ আমি বসে থাকবো না। দরকারে নিজের জীবন দিয়ে দেব। এরপরে ওই দেশের এত বড় ক্ষতি যারা করতে চাইছে তাদেরকে আমি ছাড়বো না। এরপর তারা বিশাল একটা প্ল্যান সাজাতে বসে পড়ল। সেনা সদস্যদেরকে ব্যারাক থেকে বেরিয়ে আসার জন্য নির্দেশনা দিয়ে দিলেন সেনাপ্রধান সাহেব। এরপর ওদেরকে নিজ নিজ অবস্থানে পাঠিয়ে দিলেন। ওইদিকে বিশাল অস্ত্রের ভাণ্ডার আর মাদকের পাহাড় নিয়ে যাত্রা শুরু করেছে দুইটি বিদেশি জাহাজ। সেগুলো এসে বন্দরে থামলো রাতের আধারে। সেনা সদস্যরা সেটা দেখলো, কিন্তু যতক্ষণ নির্দেশনা না আসে ততক্ষণ তারা কিছুই করতে পারবে না। পরের দিন সারাদিন কয়েক শত মানুষ সেগুলো আনলোড করলো। রাত 9টা বাজার সাথে সাথে সিয়াম সেনাপ্রধান এবং রিফাত সাহেবের সাথে বেরিয়ে পড়ল। সিয়ামের খুব ইচ্ছা করছিল নীলাকে এক নজর দেখতে, কিন্তু নীলা বা তার সাথে থাকা কাউকেই সে দেখতে পেল না। পুরোটা আস্তানা শুনশান নীরবতায় পরিপূর্ণ। তার খুব ইচ্ছা করছিল নীলাকে শেষবারের মতো দেখার জন্য। সে জানে না আর ফিরে আসতে পারবে কিনা, তবে এই মায়াবী চোখটা সে হারাতে চায় না। যদি বেঁচে ফিরে আসতে পারে তাহলে নীলাকে খারাপ পথ থেকে সে ফিরিয়ে নিয়ে আসবে। ওইদিকে বন্দরে এসে পৌঁছালো কয়েকটি গাড়ি, যেগুলোকে গার্ড দিয়ে দাঁড়িয়ে আছে কালো পোশাকধারী কয়েক শত লোক। গাড়ি থেকে নেমে আসলেন এমন একজন মানুষ যাকে দেখার পর সিয়ামের হাত পা কাঁপতে শুরু করলো, কারণ তিনি আর কেউই নন, বর্তমান বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রফিক খান। বিষয়টা সিয়াম মেনে নিতে পারলেও দু হাত মুষ্টিবদ্ধ করে নিল। এত বিশাল এক দায়িত্ব থেকে কিভাবে এই মানুষটা প্রশাসনকে নিজের দেশের বিরুদ্ধে কাজে লাগালো? কিভাবে প্রশাসনকে ব্যবহার করে হাজার হাজার কোটি টাকার আত্মসাৎ করলো? কিভাবে এত মানুষের জীবনকে ঝুঁকিপূর্ণ করলো এই অস্ত্র ভাণ্ডার দেশে নিয়ে এসে? রফিক খান তখন রাজীব সাহেবের দিকে তাকিয়ে বলল, রাজীব, ইমরান সাহেব কোথায়? তার তো আজকে এখানে থাকার কথা ছিল, তাকে কি কল করেছিলে? আর বলবেন না স্যার, ওই লোকটা একটা আস্ত বাটপার। টাকা পাওয়ার পর তার কোনো খোঁজ পাওয়া যায় না। যতক্ষণ না টাকা পাচ্ছে ততক্ষণ কুকুরের মতো আশেপাশে ঘোরাঘুরি করে, কিন্তু যখনই টাকা পেয়ে যায় তখনই হাওয়া হয়ে যায়। দেখবেন টাকা ফুরিয়ে গেলে এমনিতেই চলে আসবে। হ্যাঁ, এটা ঠিক বলেছ, কিন্তু এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে চলবে না। যত তাড়াতাড়ি সম্ভব মালগুলোকে আমাদের আস্তানা নিয়ে যেতে হবে। এখানে কয়েক হাজার কোটি টাকার মাল আছে। সেনাপ্রধান ভেবেছিল আমাদেরকে ধরবে, কিন্তু আমরাই তাকে পৃথিবী থেকে বিদায় করে দিলাম। তবে স্যার, এটাতে কিছুটা ক্রেডিট আছে, কারণ আমি নীলা নামের মাফিয়াটার নাম আপনাকে আমি বলেছিলাম, আর কেউই কাজটা করতে পারতো না। ওই মেয়েটা দেওয়ার কারণে এই কাজটা কমপ্লিট হয়েছে।
এর জন্য তুমি অনেক বড় পুরস্কার পাবে রাজীব। যদি আমার ব্যবসাটা সফলভাবে চলে তাহলে তোমাকে আমি এই ব্যবসার দায়িত্বে আন্ডারগ্রাউন্ডে চলে যাব। তুমি হবে এই কয়েক লক্ষ কোটি টাকার ব্যবসার কর্ণধার। আপনি সত্যি বলতেছেন স্যার? যদি এটা হয় তাহলে আমি আমার জীবন দিয়ে দিব আপনার জন্য। ওকে, এসব কথা পরে হবে, তাড়াতাড়ি মালগুলো নিয়ে চলো। তারা যখনই মাল নিয়ে বন্দর ছেড়ে বাইরে আসতে যাবে তখনই সেনাবাহিনীর হাজারখানেক কর্মকর্তা একত্রে তাদের উপরে আক্রমণ করলো। এটা দেখার পর রাফিক খান আবার অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেলেন। এটা কিভাবে সম্ভব? সেনাবাহিনী কিভাবে খবর পেল? তার জানা মতে তো একটু আগেই সেনাপ্রধানকে গুলি করে মারা হয়েছে। সেনাপ্রধানের মৃত্যুর দৃশ্য তাকে ভিডিও করে পাঠানো হয়েছে। তাহলে কিভাবে এই সেনাবাহিনীর সদস্যরা এখানে আসলো? রফিক খান বুঝতে পারলেন তার সাথে কেউ একজন চালাকি করার চেষ্টা করছে। সেই জন্য তিনি তার সব লোকেদের নির্দেশ দিলেন যেন কোনো সেনা সদস্য এখান থেকে বেঁচে না ফিরতে পারে। এরপর তিনি গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলেন। সিয়াম লক্ষ্য করল সেনাবাহিনীর গোলাগুলির মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী রফিক খান নিজের গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তখনই সে গাড়ির পিছনে দৌড়াতে শুরু করলো। গাড়ির টায়ারে কয়েকটা গুলিও করে দিল। গাড়িটা টায়ার পাঞ্চার হয়ে গেল। গাড়ি থেকে নেমে পড়লেন স্বরাষ্ট্রমন্ত্রী রফিক খান। নামতেই দেখতে পেলেন সিয়ামকে। তখন তার মাথায় যেন আরও একবার ঘুরতে শুরু করলো। তিনি তো জানতেন সিয়াম মারা গেছেন, তাহলে সিয়াম কোথা থেকে আসলো? তিনি তখন সিয়ামের দিকে তাকিয়ে বললেন, তোর তো দেখি তোর বাবার মতো কই মাছের প্রাণ। কিন্তু একটা কথা কি জানিস, কই মাছটা যখন গরম তেলে ছাড়া হয় তখন কিন্তু সে লাফাতে লাফাতে মারা যায়। তুই বেঁচে ফিরে গেছিস একবার, তাই বলে এবারে বেঁচে ফিরতে পারবি এটা চিন্তাও করিস না। কুত্তার বাচ্চা, তুই কি ভেবেছিস ক্ষমতার অপব্যবহার করে দিনের পর দিন অন্যায় করে যাবি আর কেউ তোকে ধরতে পারবে না? মনে রাখিস, সত্য মিথ্যার লড়াইয়ে মিথ্যা কখনো জয়লাভ করতে পারে না। একদিন হোক আর 1 বছর, সময়ের সাথে সাথে মিথ্যাটা মানুষের সামনে প্রকাশ হবেই হবে। তোর বাবা এরকম নীতি বাক্য শোনাতো, কিন্তু এখন তোর বাবা কোথায় দেখেছিস? তোকেও তোর বাবার কাছাকাছি খুব তাড়াতাড়ি পাঠিয়ে দিতে হবে। বাবা ছেলে সেখানে বসে একে অপরকে নিয়ে নীতি বাক্য শোনাবি। সরে যা আমার সামনে থেকে, না হলে টুকরো টুকরো করে এই সমুদ্র ভাসিয়ে দেব। সিয়াম সরল না, বরং গুলি করতে শুরু করলো। ঠিক তখনই তাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেন কয়েকজন সন্ত্রাসী। তারা সিয়ামের মাথায় বন্দুক ধরল। সিয়ামের হাত থেকে বন্দুক কেড়ে নিল। এরপর রফিক খান সিয়ামের কাছে এসে বন্দুকের পিছন দিক দিয়ে আঘাত করলো। সিয়ামের মাথা ঘুরে পড়ে যেতে নিলে আবারও উঠে দাঁড়ালো। রফিক খান তখন তাকে টানতে টানতে বাইরে নিয়ে গেলেন, যেখানে মারামারি চলতেছে। সেখানে যাওয়ার পর চিৎকার করে বললেন, এই সেনাপ্রধান, তোর অফিসারদেরকে থেমে যেতে বল, না হলে এই সিএমকে আমি তোদের চোখের সামনেই শেষ করে দেব। সেনাপ্রধান তখন একটু থেমে গিয়ে তাকিয়ে দেখলেন, বাইরের দিকে দেখতে পেলেন সিয়ামকে ধরে রেখেছে কয়েকজন লোক। সিয়াম ঠিকমতো দাঁড়াতেও পারছেন না। তিনি কিছু বলতে যাবেন, তার আগেই সিয়াম বলে উঠল, স্যার, আজ যদি আপনি আমার জন্য এই যুদ্ধ থামিয়ে দেন তাহলে একজনের জন্য হাজার মানুষের জীবন ঝুঁকির মুখে পড়বে। আপনি তো বলতেন যদি দেশের মানুষের জীবন বাঁচাতে গিয়ে নিজের কোনো প্রিয়জনকে নিজের হাতে খুন করতে হয় তাহলে তাকে খুন করতে যেন হাত না কাঁপে। তাহলে আজ কেন আপনি থেমে গেলেন? আপনার সাথে এটা মানায় না স্যার। বলে সিয়াম কান্না করতে শুরু করলো। সেনাপ্রধান নিজের চোখের জল ধরে রাখতে পারলেন না, তিনিও কান্না করে দিলেন। সিয়াম আরও চিৎকার করেই বলল, আপনি এই দেশের সেনাপ্রধান, দেশের মানুষ আপনার দিকে তাকিয়ে আছে। এই দেশ আপনাকে ক্ষমা করবে না স্যার, এই জাতি আপনাকে ক্ষমা করবে না যদি আপনি আজ থেমে যান। স্যার, দেশের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না। পুরো দেশের মানুষ আজ তাকিয়ে আছে আপনার দিকে। আপনার একটা নির্দেশে সবকিছু পাল্টে যেতে পারে, তাই দয়া করে আপনি এমন কোনো সিদ্ধান্ত নেবেন না তাতে কয়েক হাজার মানুষের স্বার্থকে নষ্ট করা হয়। কাল সকাল হতেই পুরো দেশের মানুষ এই ঘটনার কথা জেনে যাবে। আজ যদি আপনি আমাকে বাঁচাতে গিয়ে দেশের কোনো ক্ষতি করেন তাহলে আমি আর কোনোদিনও দেশের মানুষের সামনে মুখ দেখাতে পারবো না। আমাকে আত্মহত্যা করে মরে যেতে হবে। আমি কাপুরুষ হয়ে বেঁচে থাকতে চাই না, আমি বীরের মতো মরতে চাই স্যার। সেনাপ্রধান তখন সকল সেনা সদস্যের দিকে তাকিয়ে বললেন, দেশের মানুষ আমাদেরকে বিশ্বাস করে এই দায়িত্বে বসিয়েছে। আমরা দেশের মানুষের ক্ষতি হয় এমন কোনো কাজ করতে পারি না। আজ যদি সিয়ামের জায়গায় আমি থাকতাম তাহলে সিয়ামের মতন আমি একই কথা বলতাম। তাই আমি চাই আমরা এমন কিছু না করি যাতে দেশের মানুষের ক্ষতি হয়। সুতরাং আমাদের এই যুদ্ধ চালাতেই থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত শত্রুপক্ষ আমাদের কাছে আত্মসমর্পণ না করে।
এই কথা বলা মাত্রই সেনা সদস্যরা আবারও ঝাঁপিয়ে পড়ল সন্ত্রাসীদের উপরে। রফিক খান এই দৃশ্য দেখার পর তার বাহিনীদের দিকে ইশারা করলেন সিয়ামকে মেরে ফেলার জন্য। তারা সিয়ামকে ধাক্কা দিয়ে মাটিতে শুইয়ে দিয়েই দুজন হাত চেপে ধরল। একজন মাথার কাছে বন্দুক ধরে আছে। যখনই গুলি করতে যাবে ঠিক তখনই বন্দুক হাতে দাঁড়িয়ে থাকা লোকটা মাটিতে লুটিয়ে পড়ল। মুহূর্তের মধ্যেই সবকিছু ঘটে গেল। কেউ কিছু বুঝতেও পারল না। যখন সিয়াম চোখ মেলে তাকালো তখন দেখতে পেল রফিক খানের মাথায় বন্দুক ধরে দাঁড়িয়ে আছে রিমা এবং মায়া, তার পাশে নীলার লোকজন। ডান দিকে ফিরে তাকাতেই দেখতে পেল নীলা তার পাশেই বসে আছে। সিয়াম হাঁ করে তাকিয়ে আছে, তবে তার এইটাই অবাক হওয়ার কারণ তাদের হঠাৎ এই আক্রমণে নয়, বরং তারা সবাই সেনাবাহিনীর পোশাক পরে আছে। এটা দেখতেই সিয়াম হাঁ করে তাকিয়ে আছে। নীলা তখন সিয়ামকে টেনে উঠালো, এরপর বলল, মিস্টার সিয়াম সাহেব, আপনার মুখে হাঁটা এবার বন্ধ করুন, না হলে মাছি ঢুকে যাবে। সিয়াম লজ্জায় পড়ে গেল। তখনই সেনাপ্রধান এগিয়ে আসলেন তাদের দিকে। এরপর নীলার সামনে এসে হাসি মুখে বললেন, ওয়েল ডান মিস সিমরান। সরি স্যার, এটা মিসেস চৌধুরী হবে। এই কথা শোনার পর সেনাপ্রধান হাসতে শুরু করলেন। সিয়ামও এখনো অবাক হয়ে শুধু তাকিয়েই আছে। সেনাপ্রধান রফিক সাহেবের দিকে তাকিয়ে বললেন, একটা গণতান্ত্রিক দেশে জনগণই সকল ক্ষমতার উৎস। আপনি কি ভেবেছিলেন স্বৈরাচারী শাসকের একজন স্বৈরাচারী মন্ত্রী হয়ে দেশের মানুষের বিরুদ্ধে কাজ করে যাবেন? কেউ আপনাকে কোনো কিছুই করতে পারবে না। আজ দেখুন আপনার কি অবস্থা হয়েছে। তৈরি হয়ে নিন ফাঁসির কাঠগড়ায় চড়ার জন্য। এইটা কিন্তু তুই ঠিক করলি না সেনাপ্রধান, এর শাস্তি তোকে পেতেই হবে। তুই কি ভেবেছিস আমাকে শেষ করে দিলে সব কিছু শেষ হয়ে যাবে? আমার মতো হাজারো রফিক এই দেশের লুকিয়ে আছে, তাদেরকে তোরা ধরতে পারবি না। সব কথার শেষ কথা হলো, এই দেশ কখনো উন্নতি করবে না, কারণ যেই সরিষা দিয়ে ভূত তাড়ানো হয় সেই সরিষার ভিতরে ভূত আছে। আবার বাগানের সৌন্দর্য নষ্ট করার জন্য যেখানে একটি পেঁচা যথেষ্ট, সেখানে যদি বাগানের প্রতিটা গাছের প্রতিটা ডালে ডালে পেঁচা বসে থাকে, তাহলে বাগানের সৌন্দর্য কোথায় যাবে? আমাকে না হয় ধরে ফেলেছিস, কিন্তু ছদ্মবেশী আমাদের লোকদের ষড়যন্ত্র থেকে তোরা বাঁচতে পারবি না। তাই এখনো সময় আছে, আমাকে ছেড়ে দে। রফিক খান, একটা কথা মাথায় রাখবি, যারা অন্যায় করে তারাই দিন শেষে শাস্তি পায়। হয়তো তোরা অন্যায়কারীদের শাস্তি দিতে পারিসনি, কিন্তু এখন ক্ষমতা আমাদের হাতে, আমরা শাস্তি দেব। আর সেটা শুরু না হয় তোকে দিয়েই করলাম। মনে রাখিস, ঐক্যবদ্ধ শক্তির কাছে তোদের মতন অপরাধীদের কামানের গুলি বিশাল সমুদ্রে পাহাড় ধসে পড়ার মতো। পাহাড় যদি সাধারণ জায়গায় ধসে পড়ে তাহলে অনেক মানুষের জীবন চলে যেতে পারে, কিন্তু যদি সেই পাহাড় সমুদ্রে পড়ে তাহলে সেটা তলিয়ে যাবে। তাই সেই চিন্তা তুই না করে নিজের ফাঁসির অর্ডার আসা পর্যন্ত সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাক। এই নিয়ে যাও ওকে। এই কথা বলার পরেই স্বরাষ্ট্রমন্ত্রী রফিক খানকে টানতে টানতে নিয়ে যেতে শুরু করলো সেনা সদস্যরা। সিয়াম শুধু তাকিয়েই আছে সেনাপ্রধানের দিকে। সেনাপ্রধান তখন তার দিকে তাকিয়ে বললেন, দোয়া রইল সিয়াম, এইভাবেই নিজের দেশের জন্য আত্মত্যাগ করতে সবসময় প্রস্তুত থাকবে। একদিন এই চেয়ার তোমার হবে, এই ক্ষমতা তোমার হাতে যাবে। আমার বিশ্বাস সেদিন যেন সত্যের পথে থাকতে পারো। দোয়া করবেন স্যার, আমার ক্ষমতার প্রয়োজন নেই, তবে সত্যের পথে যেন সবসময় থাকতে পারি সেই জন্য চেষ্টা চালিয়ে যাব। যদি কোনোদিন দেখেন আমি ন্যায়ের পথ থেকে সরে যাচ্ছি, সেদিন আপনি নিজের হাতে আমাকে গুলি করে মেরে ফেলবেন। আচ্ছা ঠিক আছে। আর সবচেয়ে বড় সারপ্রাইজিং বিষয় হচ্ছে তুমিও আমাদের একটা প্ল্যানের অংশ ছিলে। আমরা অনেক দিন থেকে চেষ্টা করছিলাম এই চক্রটাকে ধরার, কিন্তু 10 বছর হয়ে গেলেও আসল অপরাধীদের দেখা কিছুতেই পাচ্ছিলাম না। সেই জন্য সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগের প্রধান মিস সিমরান এবং তার ফোর্সকে আমরা ছদ্মবেশে পাঠিয়েছিলাম, যাতে মাফিয়াদের সাথে মিশে গিয়ে তাদের ব্যাপারে তথ্য জোগাড় করতে পারে এবং সরাসরি অ্যাকশন নিতে পারে। তুমি যাকে নীলা মির্জা নামে চিনতে, সে আসলে একজন সেনা কর্মকর্তা। যাই হোক, দোয়া করি তোমাদের নতুন পথ চলা শুভ হোক। বলেই সেনাপ্রধান সেখান থেকে চলে গেলেন। সাথে নীলার লোকজন সবাই চলে গেল। এখন শুধু নীলা আর সিয়াম সেখানেই বসে আছে। সিয়াম নীলার দিকে তাকিয়ে বলল, আমাকে কি আপনি এতটাই অযোগ্য মনে করেন? এই কথাটা কেন আমাকে বললেন না? যদি বলতেন তাহলে আমাকে এতটা কষ্ট পেতে হতো না। জানেন, আজকে যখন ওই জায়গা থেকে আসছিলাম আপনার কথা কত মনে পড়েছিল। নীলা তখন হাসতে হাসতে সিয়ামকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, পিচ্চি জামাই, বলেছিলাম না জীবনের রহস্যটা যে উদ্ঘাটন করতে পারে তার জীবন হয় উপভোগের।
একটু না হয় কষ্ট সহ্য করে পেলে আমায়। জানো তো, ভালোবাসা তখনই খাঁটি হয় যখন তাদের দুঃখ বেদনা বেশি থাকে। অতি সহজে কোনো কিছু পেয়ে গেলে মানুষ সেটা মূল্য দিতে জানে না। হার মেনে নিলাম আপনার কাছে। আপনি বলেছিলেন আমি আপনার কাছে নিজে এসে ধরা দেব। জীবনের কি অদ্ভুত ইচ্ছা, তার 2 দিন পরেই আমি আপনার কাছে আসতে চাইছি। কাছে টেনে নেবেন আমায় বলুন? আমি নিজের অজান্তে আপনাকে ভালোবেসে ফেলেছি, তবে আমি এই নতুন মানুষটাকে চিনতে পারছি না। আমি নীলা মির্জাকে ভালোবাসি। নীলা তখন হাসতে হাসতে সিয়ামের হাত ধরে টেনে নিয়ে গেল সমুদ্রের দিকে। সিয়াম কিছু দূরে যাওয়ার পর মাথা ঘুরে পড়ে যেতে নিলেই নীলা তাকে কোলে তুলে নিল। সিয়াম অবাক, শুধু অবাকই নয়, বাকরুদ্ধ ও হতভম্ব। এই অবস্থা দেখে নীলা বলে উঠল, হুমায়ুন আহমেদ বলেছিলেন, গভীর প্রেম মানুষকে পুতুল বানিয়ে দেয়। প্রেমিক প্রেমিকার হাতের পুতুল হন কিংবা প্রেমিকা হয় প্রেমিকের পুতুল। দুজন একসঙ্গে কখনো পুতুল হয় না। কে পুতুল হবে আর কে হবে সূত্রধর, তা নির্ভর করে মানসিক ক্ষমতার ওপর। মানসিক ক্ষমতা যার যত বেশি, তার হাতেই পুতুলের সুতা। তোমার জীবনের পুতুলের সুতা না হয় আমার হাতেই থাকুক। তুমি কোলে নিয়ে ঘুরাবে আমায়, এটাই কেন আশা থাকবে সব সময়? আমরা না হয় একটু ভিন্ন হলাম। তোমাকে আমি না হয় দেখাবো এই সুন্দর পৃথিবীর সুন্দরতম জিনিসগুলো নতুন করে। বলেই নীলা সিয়ামকে নিয়ে সমুদ্রের একদম নিকটে চলে গেল। দুজনেই বসে আছে বালিতে। একটু পর পর ঢেউ এসে তাদের পা ভিজিয়ে দিয়ে যাচ্ছে। সিয়াম নীলার হাত ধরে বলল, জানেন আপনি নয়, তুমি। জানো, আমার তোমাকে নিয়ে একটা ভালোবাসার গল্প লিখতে ইচ্ছে করে। সেই গল্পে থাকবো আমরা দুজন। থাকবে না কোনো রাগ অভিমান, শুধু থাকবে সুখ আর মিষ্টি ভালোবাসা। আর সেই ভালোবাসায় কাটিয়ে দিতে চাই 100 জন্ম। সারাদিন ব্যস্ততার পর যখন বালিশে মাথা রাখি, তখন যেন চোখের সামনে তোমাকে দেখতে পাই। আর যখন তোমাকে স্পর্শ করতে চাই, সবকিছুর মাঝে যেন তোমাকে খুঁজে পাই। আচ্ছা বলো তো কেমন হবে? নীলা এবার সিয়ামের কোলে মাথা দিয়ে বলল, জানো কি আমার ভালোবাসার গল্পে তুমি আমার কে? তুমি আমার সেই হাসি যা দেখার জন্য আমি হাজারো চেষ্টা করি। তুমি আমার সেই কবিতা যা লেখার জন্য আমি সারাটা সময় ভাবনায় থাকি। তুমি হলে আমার সেই স্বপ্ন যাকে আমি সব সময় পূরণ করার চেষ্টা করি। তুমি হলে আমার সেই ভালোবাসা যাকে আমি আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। তুমি হলে আমার সেই মানুষ যার দেখায় সারাটা দিন আমার হাসি খুশিতে কাটে। তুমি হলে সেই মানুষ যাকে আমি সব সময় মিস করি। তুমি মিশে গেছো আমার নিঃশ্বাসে বিশ্বাসে। কিন্তু এত কিছুর পরেও তুমি আমার থেকে কত দূরে। কে বললো তুমি আমার চেয়ে দূরে? তুমি খুব বেশি দূরে নও, এই আমার মন জানে, শুধু চোখ জানে না। তুমি খুব বেশি দূরে নও, এ আমার স্পর্শ জানে, শুধু হাত জানে না। বিশ্বাস করো, তোমার প্রতিটা অনুভূতি এখন আমি যেন অনুভব করতে পারছি। এভাবেই সব সময় ভালোবাসবে আমায় নীল? যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ ভালোবাসি তোমায়। বলে সিয়াম নীলাকে জড়িয়ে ধরে ঢেউয়ের দিকে তাকিয়ে রইল। তাদের এই ভালোবাসা চলতে থাকুক এইভাবেই। আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।